আদির আর তিতিকার কথোপকথনের মাঝে রুমে হাফসা বেগম প্রবেশ করে। দুজনে এহেন অবস্থায় দেখে তিনি নিমেষেই কেসে উঠল। কারো উপস্থিতি টের পেতে আদির ও তিতিকা নিজেদের তটস্থ করে স্বাভাবিক দূরত্ব বজায় রেখে বসে। অমনি হাফসা বেগম তাদের কাছে এসে বলল, বিয়ের আগে এত কাছাকাছি ঠিক না, বিয়েটা হয়ে যাক, তারপর না হয়। এই বলে সে মুচকি হেসে হাতে থাকা গহনার বাক্সগুলো তিতিকার সম্মুখে বিছানায় রাখে এবং গহনাগুলো বাক্স থেকে বের করতে করতে আওড়ায়, এগুলো আদিরের মায়ের গহনা। ভাবি বেঁচে থাকতেই আমাকে এসব দিয়ে গিয়েছিল। বলেছিল সে যখন থাকবে না আর আদির যখন বিয়ে করবে তখন এই গহনাগুলো যেন আদিরের বউকে দেওয়া হয়। সেই কথা অনুযায়ী তেতকা ম্যাডাম, এগুলো আপনার। এই বলে সে বিস্তৃত মুচকি হেসে ফেলে। তিতিকাও শুরুতে খানিকটা সংকোচ বোধ করছিল, তবে তার কথা শুনে সে নিজেও মৃদু হাসে। এদিকে হাফসা ততক্ষণে আদিরের উদ্দেশ্যে বলতে লাগলো, তোমার বিশেষ কথাবার্তা কি শেষ? তাহলে এখন বাহিরে যাও, গহনাগুলো পরিয়ে বউকে নিয়ে যাচ্ছি। হাফসার কথা শেষ হতে না হতে আদির তৎক্ষণাৎ বলে ফেলল, ফুপি, গহনাগুলো আমি পরিয়ে দিই। আদিরের এহেন উৎসুক অভিব্যক্তিতে হাফসার পাশাপাশি তিতিকাও তার দিকে অবাক চোখে তাকায়। হাফসা খানিকটা সময় নিয়ে বলে, একদমই প্রয়োজন নেই। এখন পড়ানোর দায়িত্বটা না হয় আমি নিচ্ছি, পরবর্তীতে খোলার দায়িত্বটা তোমায় দিলাম। হাফসার এহেন নির্বিকার কথায় আদির হতভম্ব নাই একবার। হাফসা তো একবার তিতিকাকে দেখলো। হাফসা সম্পূর্ণ নির্বিকার রইল। তিতিকা বিষয়টা কিছুই বুঝতে পারল না। অন্যদিকে তিতিকা চোখের সাথে আদিরের চোখ মিলে যেতে আদির আচমকা কেসে ওঠে এবং তড়িঘড়ি করে আওড়ায়, আমি এখন যাচ্ছি, তোমরা দ্রুত চলে এসো। হাতে মোটা মোটা দুটো সোনার ভালো ও চুল গহনা, গলায় ভারী গহনা, কানে বড়সড় ঝুমকো, মাথায় খুব সাধারণ একটা ছোট টিকলে, সব মিলিয়ে গাঢ় লাল রঙের শাড়ির সাথে এমন সাজসজ্জা মারাত্মক মানিয়েছে তিতিকাকে। সাজসজ্জায় সে এতটাই তীব্র, এতটাই দীপ্ত যেন চোখ ফেরানো দেয়। তিতিকার সাজসজ্জা সম্পূর্ণ হতে হাফসা তাকে অপলক ছাউনিতে পরখ করে আনমনি মুগ্ধতায় বলে ওঠে, মাশাআল্লাহ। অতঃপর তাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ড্রয়িং রুমে সে প্রবেশ করতেই যেন চমকে ওঠে আশেপাশে যাদের তারা সকলেই যেন তার জন্য প্রত্যাশিত। তিতিকে বিস্ময়ের ছাউনিতে সকলের দিকে তাকিয়ে থাকে। এরই মধ্যে আসিফের মা ও বাবা তার দিকে এগিয়ে এসে নিজের বড় কাকি সাথে বড় কাকাকে এই মুহূর্তে সে কোনো মতে আশা করেনি। খেয়াল করে দেখলো আসিফে এসেছে। সকলের মুখে বিস্তৃত হাসির রেখা। নিমেষে তিতিকে বিস্ময়ের সহিত আওড়ায়, তোমরা এখানে? তার কথা শুনে আমিনা হেসে বলে, কেন রে, আমাদের ছাড়া বিয়ে সারতে চেয়েছিলি নাকি? আমিনার হাসি ঠাট্টায় তিতিকা আর নিজেকে স্বাভাবিক রাখতে পারল না। অজান্তে সে ঝাপটে তিতিকা ও তার বড় কাকাকে জড়িয়ে ধরল। সবচেয়ে বেশি আবেগী হয়েছে সে তার বড় কাকাকে দেখে। মানুষটা বেশ গম্ভীর স্বভাবের হলেও তিতিকাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কাঁদিস না মা, ইনশাল্লাহ এবার তোর সাথে যা হবে সবচেয়ে ভালোই হবে। সবই তোর ভাগ্যে ছিল, দেখেই হচ্ছে। তিতিকা চোখ তুলে কাকার দিকে তাকাতে এসে বিস্তৃত হেসে বলল, বাবু সাহেব সব বলেছে আমাদের, আমরা তো কল্পনাও করিনি তিনিই আবার তোর জীবনে ফিরে আসবে। আমাদের তো কোনো আপত্তিই নেই, শুধু তুই সুখে থাক। তিতিকা আর নিজেকে সামনে রাখতে পারে না। সে সম্পূর্ণভাবে কেঁদে ফেলার আগে পাশ থেকে আচমকা সতর্কতা স্বরূপ ইয়াসের অগ্নি কণ্ঠস্বর ভেসে আসে, মিস তেতকা, কেঁদো না, তোমার মেকআপ নষ্ট হলে আমার মামু কষ্ট পাবে। ইয়াসের কথা শুনে সকলের নজর ইয়াসের দিকে চলে যায়। সেই বিস্তৃত হাসলেও তার পাশে দাঁড়িয়ে থাকা আদির বিষম খায়। দুজনকে সাদা পাঞ্জাবিতে একই রকম লাগছে, শুধু একটা ছোট সাইজের আর একটা বড়। এরই মধ্যে তিতিকার নজরও আদিরের দিকে পড়া। আদির অপলকভাবে তার দিকেই চেয়েছিল। তিতিকার কিছুটা ইতস্তবোধ হতে সেই নিজের নজর সরিয়ে নেয়। এদিকে সোফায় বসে থাকা এক বয়স্ক লোক বলে ওঠে, দেরি হয়ে যাচ্ছে, এবার বিয়ের কাজটা শুরু করতে হবে। বয়স্ক কাজের কথা শুনে সকলের দেন সেদিকে ফেরে সবাই ব্যস্ত। তড়িঘড়ি করে বাদ বাকি প্রস্তুতি নেই। এই বাসাটা মূলত তিতিকার বড় বাবার এক আত্মীয় স্বরূপ চাচার বাসা। মূলত সেই চাচাই হলো বর্তমানে তাদের বিয়ের কাজে, যে কারণে আদির সব কিছু তাদের জানানোর পর পরিকল্পনা করে বিয়েটা সারার ব্যবস্থা এখানেই করা হয়েছে। তিতিকাকে সোফার এক পাশে বসে অন্য পাশে আদির বসে তার কোলের উপর বসে পড়ে ইয়াস। তার তো পুরোদমে খুশিতে লাফাতে ইচ্ছে হচ্ছে। এতটা খুশি সে এর আগে কখনো হয়নি যে তেতকাকে তার এত বেশি প্রিয় সেই তেতকা এখন পুরোপুরি তাদের পরিবারের সদস্য হয়ে যাবে।
কাজের কথা শেষ হতে ঘরটায় এক ধরনের নীরবতা নেমে আসে। সবাই গম্ভীর হয়ে বসে, কাগজপত্র গুছিয়ে সামনে রেখে। কাজী সাহেব আদিরের দিকে তাকান। কাজী সাহেব বেশ গম্ভীর কণ্ঠে শেষমেশ বলে ওঠে, আদির রায়ন চৌধুরী, তুমি কি তিতিকা তালুকদারকে তোমার স্ত্রী হিসেবে কবুল করেছ? আদির বিন্দুমাত্র দেরি না করে মাথা নিচু স্বরে ধীর গলায় বলে ওঠে, জি, কবুল করছি। ওই শব্দটা শোনা মাত্র ঘরে হালকা ছাপা গুঞ্জন উঠে চারপাশে। ইয়েস মৃদু চিৎকার করে বলে ওঠে, ইয়েস। তাকে দেখে সবাই একটু হেসেও ফেলে। কাজী এবার তিতিকার দিকে ফিরে তাকায়। তিতিকা প্রথমে কিছুটা ইতস্ত করে, তবে পাশে থাকা আমিনা তাকে মৃদু কণ্ঠে সাহস যোগায়। এরই মধ্যে কাজী সাহেব তিতিকার উদ্দেশ্যে বলল, তিতিকা তালুকদার, তুমি কি আদির রায়ন চৌধুরীকে তোমার স্বামী হিসেবে কবুল করেছ? যদি কবুল করো তবে নির্দ্বিধায় বলো কবুল। তিতিকা ধীরে মাথা ঝুঁকিয়ে কণ্ঠে মিশ্রিত লজ্জা ও কাপড় নিয়ে বলে, কবুল। কাজী আবার একই প্রশ্ন 3 বার করেন এবং প্রতিবারেই দুজনের উত্তর একই থাকে, কবুল। এরপর সাক্ষীদের সামনে দিনমোহর নির্ধারণ করা হয় এবং এটাও আদিরের ইচ্ছে মতো নির্ধারণ করা হয়, যেখানে সবাইকে অবাক করে দেয়। আদির বিয়ের দেনমোহরের সংখ্যা ঠিক করে কাজী সাহেব নিকানামা খুলে কলম হাতে নিয়ে বললেন, এখন দেনমোহর নির্ধারণ করতে হবে। আদির, তুমি কত দেনমোহর রাখতে চাও? ঘরে হালকা নীরবতা নেমে আসে। সবাই কৌতূহলে চোখে আদিরের দিকে তাকায়। আদির আস্তে করে সোজা হয়ে বসে, গম্ভীর নজরে চারপাশটা পরখ করে সরাসরি তিতিকার দিকে তাকায় এবং পরক্ষণে কাজের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমি আমার স্ত্রী তিতিকাকে দেনমোহর হিসেবে রাখছি 10 কোটি টাকা। তার এহেন কথায় চারপাশে সকলে বেশ অবাক হলো। বিশেষ করে আমিনার তো হুঁশই নেই। আজ পর্যন্ত কখনো শোনেনি এত টাকা কেউ দেনমোহর হিসেবে ঠিক করেছে। সবার কৌতূহলী ছাউনি তাদের নিজেকে তটস্থ রেখে তিতিকার দিকে তাকায় এবং দেখে তিতিকা নিজেও বেশ অবাক চোখে তাকে দেখছে। আদির নিজেকে দৃঢ় রেখে জোর গলায় বলে, এই দেনমোহর আমার সামর্থ্য নয়, আমার প্রতিজ্ঞা। তিতিকা শুধু আমার স্ত্রী নয়, সে আমার সম্মান, আমার গর্ব। আর তার অভিব্যক্তিতে সকলেই প্রচণ্ড খুশি হয়। কাজী কলম বের করে নিকানামার খাতায় আদিরের নাম লেখান। তারপর তিতিকাকে সই করানো হয়। একই সাথে সাক্ষীরা সই করে সবশেষে কাজে হাত তুলে দোয়া করতে শুরু করেন, আল্লাহ এই দম্পতিকে শান্তি, রহমত ও বরকতে ভরিয়ে দিক। দোয়া শেষে সবাই আমিন বলে সাড়া দেয়। ঘরে আবারও হালকা হাসি খুশির গুঞ্জন ছড়িয়ে পড়ে। ইয়েস তিতিকার কাছে এগিয়ে গিয়ে তার কানে কানে ফিস করে বলে, এবার তুমি আমার অফিসিয়ালি মামি। আর হ্যাঁ, তুমি আমায় যে কথা দিয়েছো তা মনে রেখো। রেজাল্ট ভালো হলে তোমার চমচমের মতো মেয়েটাকে আমার চাই। আমিও তাকে এভাবেই বিয়ে করব। তাই আল্লাহকে বলে ওকে তাড়াতাড়ি পৃথিবীতে নিয়ে আসবে, ঠিক আছে? তিতিকে এহেন কথায় খানিকটা কেসে ওঠে। মামা বাগ্নে সব একরকম কেন যেন। এরই মধ্যে সে আদিরের দিকে তাকাতে আদির নজর সাথে মিলে যেতে সে বিস্তৃত মুচকি হাসে। নিস্তব্ধ রাতে ফাঁকা রাস্তায় বুক ছিঁড়ে এগিয়ে যাচ্ছে আদিরের সাদা কালো রঙের চকচকে গাড়িটা নির্বিকারে ড্রাইভ করছে। আর তিতিকা তার পাশে আনমনে বসে রয়েছে। জানালাটা ইচ্ছে করেই খোলা রেখেছে। বদ্ধ গাড়িতে এসির বাতাস খাওয়ার চেয়ে নির্জন রাতের শীতল বাতাসে এই মুহূর্তটা বেশি উপভোগ্য। তবে তিতিকার মনটা খুব একটা ভালো নেই। বারবার ইয়াসের মলিন মুখটা চোখে ভাসছে। ঈশানী আর হাফসার অনুরোধগুলো ও মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। কত করে বললো তারা সরাসরি চৌধুরী বাড়িতে যেতে, অথচ আদি কি সুন্দরভাবে সোজাসাপটা জানিয়ে দিয়েছে তারা ওই বাড়িতে যাবে না। কেউই যেন ভাবেনি বিয়ের পর আদির এমন কিছু বলবে। আবার তিতিকার কাকা কাকিও এখন আত্মীয় হয় ওই কাজী বাড়িতেই রয়ে গিয়েছে। তিতিকা ভারী শ্বাস ফেলে নজর ফিরিয়ে আদিরের দিকে তাকায় এবং বেশ নিরাশ হয়ে তার উদ্দেশ্য বলে, সবাই কত অনুরোধ করলো, আজ রাতটা ওই বাড়িতে গেলে এমন কি ক্ষতি হতো? আদির নিজের নজর না ফিরিয়ে নির্বিকার স্বরে বলে, যেখানে আমার স্ত্রীর অসম্মান হয় সেখানে যাওয়ার কোনো প্রয়োজন মনে করি না আমি। আদিরের অভিব্যক্তিতে তিতিকা বেশ অবাক হয়ে বলল, আপনি কি কিছু জানেন? কোন বিষয়ে? তিতিকে কিছু বলতে চেয়েও থেমে যায়। পরক্ষণে খানিক ইতস্ত স্বরে হাওড়ায়া, আপনার শাশি এসেছেন হয়তো। ওনাকে তো বিয়েতে দেখলাম না, উনি কি চলে গিয়েছেন? না, এখনও এই বাড়িতেই আছেন হয়তো। তাহলে উনি এলেন না কেন? আমাকে ওনার পছন্দ নয়, তাই না? না, বিষয়টা এমন নয়, বরং তাকে আমার পছন্দ নয়, তাই তাকে আমি আমার বিয়েতে উপস্থিত থাকার কোনো
কোনো অনুমতিও দেইনি, একই সাথে এই বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছেও রাখছি না। এই মুহূর্তে তিতিকা বেশ অবাক হয়ে চুপটি করে বসে রইল। অন্যদিকে আদি তার দিকে মুখ ফিরিয়ে বলল, তৃতি, একটা সত্যি কথা বলো তো। আদিরের কণ্ঠস্বরে তিতিকা তার দিকে নজর ফিরিয়ে বলল, জি। তুমি বিয়েটাই খুশি তো? তিতিকে শুরুতে খানিকটা থমকে গেলেও পরক্ষণে মাথা ঝাঁকিয়ে বলল, হুম। তাহলে আমার শাশি তোমায় কি বললো না বললো সেসব ভেবে কেন পাকনামি করতে গিয়েছিলে? আমার কথা একবারও ভাবলে না কেন? সেদিন তোমার রুক্ষ ব্যবহারে সন্দেহ হয়েছিল দেখেই আমি তখনই ঈশানীর সাথে কথা বলি। বাদ বাকি ওর কথার ধরন থেকেই বুঝতে পারি ঘটনা কি ঘটেছে। অথচ যখন আমি তোমার কাছে বারবার জানতে চাইলাম কি হয়েছে, তখন তুমি কিচ্ছু বললে না। আদিরের এখান তীক্ষ্ণ কথার স্বরে তিতিকা থতমত খেয়ে যায়। আদিরের কথার ভঙ্গিতে বোঝাই যাচ্ছে সে হয়তো সবটা জানে। তিতিকা কিছু বলছে না দেখেই আদির শীতল গম্ভীর স্বর আবারও বলল, উত্তর দাও তৃতি। যাদের ঠিক মতো চেনো না, জানো না, তাদের কথায় কেন তোমার জীবনে প্রভাব পড়বে? তিতিকা আবারও খানিকটা সময় চুপ থেকে পরক্ষণে দৃঢ় স্বরে বলল, বিষয়টা তেমন না, আমি সময় চেয়েছিলাম এই নিয়ে ভাবার জন্য। আদির তিতিকার মাথা নুইয়ে থাকা অবস্থার দিকে খানিকটা সময় তাকিয়ে থাকার পর বাড়ি শ্বাস ফেলে গম্ভীর স্বরে বলল, এটাই শেষ। এরপর যেন কখনো এমন কিছু না দেখি। আমাকে যদি নিজের জীবনের ন্যূনতম কোনো অংশ জায়গা দিতে পারো, তবে অবশ্যই এসব বিষয়ে কোনো ডিসিশন নেওয়ার পূর্বে আমায় জানাবে। যদি কখনো নিজে থেকেই বেশি বুঝে পাকনামি করতে দেখেছি, তাহলে বিশ্বাস করো আমার জীবনের আশপাশ থেকে তোমার ছায়াও আমি মুছে ফেলবো। শেষের দিকে আদির যেন তিতিকাকে এক প্রকার হুমকি দিল। তিতিকা খানিক ঢুক গিলে বলল, ঠিক আছে, আর কখনো অবাধ্য হব না আপনার কথা। কিন্তু আদির ভ্রু উঁচিয়ে বলল, কিন্তু কি? আজকে ওই বাড়িতেই গেলে হতো না? সবাই কত আশা করে বসে আছে। আপনি ওই বাড়ির ছেলে, আপনার বিয়ে নিয়ে সবার কত শত ইচ্ছে ছিল। সবাইকে এভাবে নিরাশ করাটা কি হলো? তার মানে তুমি চাইছো এখন ফ্ল্যাটে না গিয়ে ওখানে যাবে? তা না, আমার একার ইচ্ছেতে আর কি এসে যায়? আপনি যদি না চান তবে আর কি। আদির তিতিকাকে আর চোখে একবার পরখ করে ভারী শ্বাস ফেলল, অতঃপর কিছু একটা ভেবে নিয়ে বলল, ঠিক আছে, চলো। তিতিকা চমকে আদিরের দিকে তাকায়। আদি তার দিকে সে মৃদু তীর্যক হেসে বলল, আগামীকালই চলে আসব। ওখানে থাকতে আমার ভালো লাগে না। তিতিকা আদিরের কথায় বেশ খুশি হলেও একটা বিষয়ে তার কিছুটা খটকা লাগলো। আদিত্য বলেছিল ইয়াস, ঈশানী আর হাফসা তার প্রিয় মানুষ, কিন্তু তবুও কেন আদির ওই বাড়িতে থাকতে চায় না? এটা কি আসলেই একাকিত্বের কারণ, নাকি আরো ভিন্ন কিছু? আদির গাড়ি ঘুরিয়ে নিয়েছে আপাতত, আর তার ফ্ল্যাটে না গিয়ে সোজা চৌধুরী বাড়িতে যাবে। তিতিকাও বেশ খুশ মেজাজে রয়েছে, কিন্তু মধ্যরাতে আচমকায় গাড়ি চাকা থেমে যায়। হঠাৎ কি হলো তা বোঝার জন্য সে সন্ধিয়ার নজরে আদিরের দিকে তাকাতেই দেখা আদির গাড়ি রিস্টার্ট দেওয়ার জন্য অনবরত চেষ্টা করছে। তিতিকা বেশ উদ্বিগ্ন স্বরে আওড়ায়, কি হয়েছে ঠিক বুঝতে পারছি না, ইঞ্জিনের প্রবলেম হচ্ছে হয়তো। আদির বেশ চিন্তিত ভঙ্গিতে গাড়ি হতে নেমে গাড়ি চেক দেয়। যা ভেবেছিল তাই, এটা আর এখন চলবে না, সোজা গ্যারেজে পাঠানো ছাড়া আর কোনো উপায় নেই। আদির তিতিকার কাছে ফিরে এসে বাহির হতেই বলল, তিতি, বেরিয়ে এসো, এটা আর চলবে না। তার কথায় তিতিকা বেশ অবাক হয়ে বলল, কি বলছেন এসব? এবার বাড়ি যাব কি করে? চিন্তা নেই, আমি আছি তো। আর একটু পথ হাঁটতেই চৌধুরী ম্যানশন, এটুকু কষ্ট করতে হবে। আদিরের কথার অর্থ বুঝতে পেরে তিতিকা গাড়ি হতে নেমে পড়ে। এদিকে আদির কাউকে ফোন করে গাড়িটার ঠিকঠাক ব্যবস্থা করার জন্য। অতঃপর তিতিকাকে সাথে নিয়ে তারা হাঁটতে হাঁটতে নির্জন রাস্তা পাড়ি দিতে লাগলো। তিতিকার অবশ্য এত ভারী শাড়ি গহনার সাজসজ্জায় হাঁটতে কিছুটা অসুবিধা হচ্ছিল, তবে নিজেকে সামলে নিয়ে সে আদিরের সাথে সমান তালে হাঁটার চেষ্টা করে। এরই মধ্যে তিতিকে আশেপাশে আর চোখে তাকিয়ে দেখে আশেপাশে কেউই নেই। কেমন শুনশান নীরবতা বিরাজ করছে চারপাশে। আচমকা সে কিছুটা ঘাবড়ে আদিরের ঘা ঘেঁষে হাঁটতে লাগলো। আদির বিষয়টা টের পেতেই সে নির্বিকারে তিতিকার হাতটা নিজের বাহুর পেছে আটকে দিয়ে বলল, শক্ত করে ধরো। আচমকা এহেন কথায় তিতিকে কিছুটা চমকে উঠল, পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে মৃদু হেসে ফেলে। আদিরের বাহুতে নিজের হাত ফেঁসিয়ে আনমনে তার উদ্দেশ্যে আওড়ায়, আচ্ছা একটা কথা বলি,
একটা কেন, 10টা বলো। তিতিকে চোখ ছোট ছোট করে আদিরের হাসি মুখের দিকে তাকায়, পরক্ষণে স্বাভাবিক হয়, বলতে লাগলো, আপনি কি রাতে অনেক ব্যস্ত থাকেন? কেন বলো তো? না, এমনিতেই জিজ্ঞেস করছি। এমনি তো রাত জাগার বাজে অভ্যাস আমার নেই, কিন্তু এখন ঘরে বউ ফিরছে, চাইলেও আর রাত না জেগে উপায় নেই। আদিরের এহেন নির্বিকার অভিব্যক্তিতে তিতিকা কপাল কুঁচকে বলল, মানে? আমার এত বছরের একাকিত্বের জীবনে এই প্রথম আমার বউ আমার কাছে সম্পূর্ণরূপে ফিরছে। বউয়ের জন্য হলেও আমায় যে রাত জাগতে হবে, তা না করলে তো ভারী অন্যায় হয়ে যায়। আদিরের কথাবার্তায় ধরন বুঝে তিতিকে বিষম খায়। খালুসটা বজ্জাত আছে বটে, নয়তো ঘুরিয়ে ফিরিয়ে কি সব একই কথা টেনে আনি। ইদানিং এর হাবভাবেও বেশ পরিবর্তন দেখা যাচ্ছে। তিতিকে আর কথা না পেঁচিয়ে বলল, যদি সময় হয় তবে প্রতি রাতে আমার সাথে রাস্তায় হাঁটতে বের হবেন। তিতিকার কথায় আদির তার দিকে ভ্রু উঁচিয়ে বলল, সত্যি এমনটা চাও? তিতিকা মাথা জাকিয়ে বলল, আদির বিস্তৃত হেসে বলে, তবে তাই হোক। প্রতি রাতে ব্যস্ততা শেষে খাবার খেয়ে বাসা থেকে বেরিয়ে পড়ব, অতঃপর গন্তব্যহীন পথ ধরে এগিয়ে যাব দূর অজানে। আদিরের এহেন অভিব্যক্তিতে তিতিকে বেশ খুশি হলো। সে প্রশান্তিতে শীতল বাতাসে দীর্ঘশ্বাস ফেলল। পুনরায় দুজনের মাঝে খানিকটা সময়ের জন্য নীরবতা জমে, কিন্তু তিতিকে আর হাঁটতে বেশ অসুবিধা হচ্ছে। আদির তার অস্বস্তি টের পেয়ে আচমকায় এক কাজ করে বসে। তিতিকাকে চমকি দিয়ে সে আচমকা তিতিকাকে পাঁচ কোলে তুলে তিতিকে বিস্ময়ে তার দিকে তাকাতে সে নির্বিকারে বলল, শক্ত করে ধরো, নয়তো ফেলে দেব। নিমিষে তিতিকে কিঞ্চিন ডোক গেলে দুহাতে আদিরের গলা পেঁচিয়ে দাঁড়ায়, তার মাথা গিয়ে ঠেকে আদিরের বিস্তৃত বুকের বা পাশে। এরই মধ্যে তিতিকে এক অদ্ভুত বিষয় খেয়াল করলো। আদির নির্বিকারে তাকে কোলে নিয়ে হেঁটে চলেছে, তার সম্পূর্ণ সম্মুখের পথে সোয়াল শক্ত দৃঢ় ভাবভঙ্গি, অথচ বুকের কাছে তার মাথা ঠেকিয়েছে বিদায় তিতিকে স্পষ্টভাবে আদিরের তীব্র গতি সম্পন্ন হৃদস্পন্দন টের পেল। এবং সঙ্গে সঙ্গে আদিরের মুখের দিকে তাকিয়ে দেখে সে একদমই স্বাভাবিক। নিমিষে তিতিকে তাচ্ছিল্যের সহিত মনে মনে আওড়ায়, ইনি শুধু খারুস না, আস্ত এক গিরগিটি। কত ভালো অভিনয় জানে রে বাবা। চৌধুরীর বাড়িতে বেশ নীরবতা বিরাজ করছে, এত রাতেও কেউ ঘুমেনি, সবাই বেশ হতাশাগ্রস্ত হয়ে রাত জাগছে। ইয়াসও ঘুমাতে পারেনি, কত শত ভাবনা ছিল তার। বিয়ের পর আদির মামু আর তার তেতোকা মামি এখন থেকে তাদের সাথেই থাকবে, অথচ এমন কিছুই হলো না। এদিকে আফসানা বেশ কড়া কড়া কথা শোনাচ্ছে সকলকে। এই বাড়ির ছেলের বিয়ে হলো, অথচ তাকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হলো না। এত বড় অপমানজনক কাজ আদির কি করে করলো? তার তো এখনই তিতিকাকে নিয়ে কত শত চিন্তা জমেছে। মনে মনে ভাবছে, এই মেয়ে হয়তো কত বড় জাদুটোনা করে রেখে আদিরের উপর, নয় তা আদির বিয়ে করেই বউ নিয়ে নিজের ফ্ল্যাটে চলে গিয়েছে, বাড়িতে আসলো না। সে তো আগেই ভেবেছিল নদীর জল বহু দূরে গড়িয়েছে, আর তিতিকা যে মেয়ে তার নজরে সে এক আস্ত বেয়াদব। কত বড় বড় কথা বলে, মুখে মুখে তর্ক করে, অথচ এমন ছোট লোকের মেয়েই কিনা আদির বিয়ে করেছে, তাও কিনা সেই কত বছর আগে। অথচ তারা এসবের কিছুই এতদিন জানতো না। মূলত তিতিকার সেই রাতে আদিরের সাথে ফোনে কথা বলার সময় রুক্ষ ব্যবহারের পর আদির সন্দেহের বা ঈশানীকে ফোন দেওয়ার পর তার থেকে টিউশনের বিষয়গুলো জানতে পেরে নিজের মতো করে যা বোঝার বুঝে নেয়, এবং তখনই সে এক অদ্ভুত সিদ্ধান্ত নেয়, যে করেই হোক এবার সরাসরি তিতিকাকে বিয়ে করে নিজের ঘরে তুলবে। এত দ্বিধাদ্বন্দ্ব রেখে লাভ নেই। অতঃপর সে সরাসরি তিতিকার পরিবারের সাথে কথা বলে। প্রথমে আসিফও তার বাবাকে সব কিছু জানায়। শুরুতে তারা সত্যিটা জেনে বেশ অবাক হয়। একসময় যে বাবু সাহেবকে তারা তন্ন তন্ন করে খুঁজেছে, সেই ব্যক্তি আজ এতগুলো বছর পর ফিরে এসে তিতিকাকে নিজ হতে বউ হিসেবে চাইছে। শুরুতে নানান দ্বিধাদ্বন্দ্ব রইলেও অবশেষে আসিফের বাবা রাজি হয়, কিন্তু বর্তমানে তালুকদার বাড়ির সদস্যের অবস্থা ভালো নেই। তিতিকা চাচাদের মাঝে বর্তমানে বেশ দণ্ড বিভেদ চলছে, যার ফলে কোনো এক বিশেষ কারণে তিতিকার বড় কাকা এইসব বিষয়টা গোপন রাখে, এবং তার মতামত নিয়ে শুধু আসিফের বাবা মায়ের উপস্থিতি বিয়েটা সম্পন্ন হয়। এদিকে আদিরও বেশ তিক্ততা রয়েছে এই আফসানার প্রতি। এটা এক পুরনো ঘটনা, তার জন্যই মূলত আদির নিজেকে ধীরে ধীরে চৌধুরী বাড়ি হতে গুটিয়ে নিয়ে সরে এসেছে। আর এসব ঝামেলার বড় এক মুখ্য সদস্য হলো আফসানার ছেলে তথা
ইয়াসের বাবা, যার রহস্যটা এখনো খানিক ধোঁয়াশায় রয়ে গিয়েছে। চৌধুরী বাড়ির সকলের হা হুতাশের মাঝে আচমকা আদির তার তিতিকের আগমন ঘটে। অবশ্য এখন আর তিতিকে আদিরের কোলে নেই। বাড়ির ঋতুগুলো মানুষের মাঝে সে কোনোভাবেই এভাবে সামনে যেতে পারবে না। যথারীতি বাড়ির বাহিরে থাকা অবস্থাতে সে জোর করে নিচে নেমে পড়ে। এরই মধ্যে বাড়িতে আচমকা তাদের আগমনে সবাই বিস্ময়ের চাহনিতে তাদের দিকে তাকায়। ইয়াস দৌড়ে দুজনের কাছে ছুটে এসে বলে, ইয়ে, আমি জানতাম তোমরা ফিরে আসবে। ইয়াসের উচ্ছ্বাসে তিতিকে মৃদু হাসে। অন্যদিকে ঈশানী আর হাফসার চোখেও খুশিতে জল করে ওঠে। তারা তো কল্পনাতেও ভাবেনি তখন অত কড়া ভাবে বাড়িতে আসতে মানা করার পরও আদির আবারও এখানে ফিরবে। তাদের দুজনকে দেখে সকলে ছোটাছুটি করতে শুরু করে। ফেলে রাখা অসম্পূর্ণ কাজগুলো সারতে হবে। সময় যত যাচ্ছে রাত তত গভীর হচ্ছে। এখন আর দেরি করে লাভ নেই। তবে হাফসা আর ঈশানী একবার আদিরের কাছে এসে বেশ আবেগী হয়ে আওড়ায়, আদির, অসংখ্য ধন্যবাদ তোমায়। তুমি আসবে কল্পনাও করিনি। অনেক অনেক শুক্রিয়া। তোমরা ভেতরে যাও, সব কিছু ব্যবস্থা করাই আছে। হাফসার কথায় আদির স্বাভাবিক ভঙ্গিতে বলল, তিতি আসতে চেয়েছে তাই আসা, নয়তো যাই হোক কাল আবার চলে যাব। আদিরের কথায় হাফসা বাড়ির শ্বাস ফেলে। তবে তিতিকের দিকে তাকিয়ে মৃদু হাসে। পাশ থেকে ঈশানী তিতিকের উদ্দেশ্যে বলল, থ্যাংক ইউ তৃতিকা, তোমার জন্য হলেও আমার ভাইটার মাথায় একটু সুবুদ্ধি হোক। তৃতিকা আর কিছু না বলে আদিরের দিকে আর চোখে তাকিয়ে মৃদু হাসে। অন্যদিকে আদিরের নজর পড়েছে ততক্ষণে দূরে দাঁড়িয়ে থাকা আফসানার দিকে। বেশ তীক্ষ্ণ নজরে এসে দূর হতে তাদের দেখছে। নিমিষে আদিরের সোয়াল শক্ত হয়। সম্পর্কে ছাঁচি হলো এনাকে তার মোটেও পছন্দ না। আর তিতিকে না চাইলে আফসানার উপস্থিতিতে অন্তত এই বাড়িতে পা রাখত না। যাই হোক, আফসানা যখন এসেছে তখন হয়তো বেশ কয়েকদিন থাকার নিয়ত রয়েছে, কিন্তু তারা তো আগামীকালই চলে যাবে। তাই এসব নিয়ে বেশি না ভাবাই ভালো। ঈশানের দেখানো পথ অনুসরণ করে তিতিকে নির্দিষ্ট রুমটির সামনে এসে দাঁড়ায়। এটা নাকি এই বাড়িতে থাকা আদিরেরই রুম। তিতিকে আশেপাশে না তাকিয়ে রুমের দিকে এগিয়ে যায়। আদির তার পেছন পেছন আসছে। এমনিতে আশেপাশে আর কেউই নেই। তিতিকে আলগোছে দরজাটা ঠেলে দেয়। বদ্ধ অন্ধকার রুম। হৃদয় আশেপাশে সুইচ খুঁজে লাইট অন করে এবং তৎক্ষণাৎ সে বিস্ময়ে চমকে ওঠে। এসবের কথা তো তার চিন্তাতেও ছিল না, কিন্তু এখানে তো দেখছি পুরো প্রস্তুতি নিয়ে ঘর সাজানো রয়েছে। শুধু বিছানা নয়, পুরো রুম জোড়ো গোলাপ আর বেলি ফুলের ছড়াছড়ি। তাজা ফুলের সুগন্ধিতে চারপাশ মম করছে। বিছানার মাঝে ফুল দিয়ে লেখা মিস্টার খারুসও মিশতে তো কার বাসর রাত। এসব দেখে মাথাটা ঘুরে গেল তিতিকার। সেরেছে, এর চেয়ে ফ্ল্যাটে থাকলেই কাজ হতো। আদিরের কথাবার্তায় এইটুকু তো বুঝেছিল, ওখানে এসবের কিছুই ছিল না। অবশ্য কে করতে এসব? তিতিকার দরজার কাছেই দাঁড়িয়ে এসব ভাবনা চিন্তায় ডুবেছে বিদায়। আদির রুমে প্রবেশ করে কিঞ্চিত কপাল কুঁচকে ফেলল। আলগোছে দরজাটা লাগিয়ে লক করতে তিতিকে সেই শব্দে চমকে তৎক্ষণাৎ পেছনে ফিরে তাকায়। আদিরকে দরজায় হেলান দিয়ে খানিকটা কাত হয়ে দাঁড়িয়ে বুকা হাত গুজে তার দিকে অদ্ভুত তীক্ষ্ণ চাউনিতে তাকিয়ে থাকতে দেখে তিতিকে কিঞ্চিত কেঁপে ওঠে। অন্যদিকে তিতিকে রেহেন ভাবগতিক। আদিরের কপাল কুচকে ব্রু উঁচিয়ে বলে, কি হয়েছে, কোনো সমস্যা? তিতিকে কিছুটা ইতস্ত ভঙ্গিতে বলল, এসব কি? কি মনে হয়? বনিতা করবেন না? করছি না তো। আপনি তো আগে এসব নিয়ে কিছু বলেননি। তিতিকে রেহেন কথায় আদির মৃদু তির্যক হেসে বলল, তুমি না আমার পাকনি বউ, এসবও কি আমার বলতে হয়? আদিরের ভাবভঙ্গিতে তিতিকে কিঞ্চিত ডোক গেলে আর চোখে ইতস্ত ভঙ্গিতে চারপাশটা দেখতে থাকে। এরই মধ্যে আদির স্বাভাবিক হয়ে তার উদ্দেশ্যে আওড়ায়, আরে পাগলি, যাও গিয়ে আগে ফ্রেশ হয়ে আসো। আদিন মজা করছে ভেবে তিতিকে নিজেকে তটস্থ করে ওয়াশরুমে যাওয়ার আগে গহনাগুলো খুলে রাখা দরকার। সে আর দেরি না করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। তড়িগড়ি করে গহনাগুলো খোলার চেষ্টা করে, কারণ তার নজর সে আয়নার মাঝে প্রতিফলিত হয় আদিরের অদ্ভুত অবয়বের দিকে পড়ে আছে। সে আর চোখে আদিরকে দেখছে,
আর তার চোখে চোখ পড়ে যাওয়ার ঘাবড়ে যাচ্ছে। এরই মধ্যে আদির আচমকা তার দিকে অগ্রসর হলো। হঠাৎ আদিরকে নিজের কাছে আসতে দেখে তিতিকা অস্থির হয়ে ওঠে। সে ঘুরে কিছুটা করতে নিবে, তার পূর্বে আদি তার পিঠ ঘেঁষে দাঁড়িয়ে পড়ে, অতঃপর তিতিকার কাঁধের উপর নিজে দুহাত রেখে তাকে আশ্বস্ত করে। আয়নায় দৃষ্টি মিলিয়ে বলল, শান্ত হও, তুমি শুধু শুধু পাকনামি করছো, আমি কিছুই করব না, ভয় পেও না, চুপচাপ ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ো। আদিরের এহেন কথায় তিতিকা আচমকা শান্ত হয়ে যায়। আদিরের কথা মতো ড্রেসিং টেবিলের সামনে টুলে চুপটি করে বসে পড়ে, অতঃপর নিজের গলার গহনাগুলো খোলার জন্য হাত বাড়ালে আদির নিজে হতেই বলল, রাখো, আমি সাহায্য করছি। এই বলে সে একে একে তিতিকার মাথার লাল রঙের ঘোমটাটা খুলে ফেলে, অতঃপর গহনাগুলো ধীরে ধীরে খুলে ড্রেসিং টেবিলের এক পাশে রেখে দেয়। হাতের ছুরিগুলো নিজ হতেই ধীরে স্থিরে খুলে দেয়। আর তিতিকা শুধু চুপচাপ বসে আয়নার মাঝে তাকিয়ে আর চোখে আদিরকে দেখে যায়। এদিকে গহনা সহ শাড়ির কাঁধে থাকা সেফটি পিনগুলো খোলার প্রায় শেষের দিকে আচমকা তিতির আর উদ্দেশ্য বলল, আচ্ছা শুনুন। আদিরের নিজের মতো কাজের মনোযোগী থাকা অবস্থাতে গাম্ভীর্য সহিত আওড়ায়, বলো। আপনি বিছানায় থাকবেন আর আমি সোফায়। তিতিকের এহেন কথা শুনে আদিরের হাত থেমে যায়। সে কপাল কুঁচকে তিতিকের উদ্দেশ্যে নির্বিকারে বলে, কখনোই না। তিতিকা অবাক স্বরে পেছনে ফিরে সরাসরি দাঁড়িয়ে গিয়ে ভীতু স্বরে বলল, মানে? আদিরও বেশ গম্ভীর ভঙ্গিতে বুকে দুহাত গুছে তিতিকার চোখে চোখ রেখে বলে, তোমার কি মনে হয় এই আদির রায়ন চৌধুরী ৩৭ বছর ফ্রেশ কন্ডিশনে ছিল কি বিয়ের পর বউয়ের থেকে ১৪ হাত দূরে থাকার জন্য? ইম্পসিবল। তিতিকে আদিরের ভাবভঙ্গিতে বেশ ঘাবড়ে। একে সাদাসিধা ভাবাটাই ভুল হয়েছিল, এজন্যই হয়তো বলে পুরুষ মানুষ যাতে মাতাল তালে ঠিক। তিতিকে নিজেকে স্বাভাবিক রেখে আদিরের উদ্দেশ্যে বলল, আপনি না বললেন কিছুই করবেন না? আমি যেন ভয় না পাই। আদির তিতিকে রেহেন অভিব্যক্তি তার মনে মৃদু হাসে। নিজের হাসিকে দমিয়ে সে বেশ গম্ভীর স্বরে বলল, তো আমি বলেছি কিছুই করব না, তাই বলে বিয়ের পর বউয়ের থেকে দূরে থাকবো এমনটা কখন বললাম? এমনিতেও আমার বিয়ের বয়স ইতিমধ্যে ১৪ বছর পেরিয়েছে, আর এখন এসে আবারও বউকে বিয়ে করে যদি ১৪ হাত দূরে থাকতে হয় তাহলে এই জীবন রেখেই বা কী লাভ? তিতিকা আর কথা বলে না, কিছুটা ফুঁসে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে আওড়ায়, খারুশ বজ্জাত আস্ত একটা গিরগিটি। আদির বিছানার এক পাশে আতশোয়া হয়ে রয়েছে, নজর তার ফোনের স্ক্রিনে। বেশ মনোযোগ দিয়ে কিছু একটা করছে। পরনে তার সেই পাঞ্জাবি, আলাদা করে আর জামা চেঞ্জ করা হয়নি। অন্যদিকে তিতিকের ক্ষেত্রেও তাই ফ্রেশ হয়ে এসে আদিরের পাশে চুপটি করে বিছানায় শুয়ে পড়েছে। শাড়িও যেমন আর খোলা হয়নি, তেমনি চারপাশে কিংবা পিঠের নিচে পড়ে থাকা পাপড়িগুলো সরানো হয়নি। ফুলের সুগন্ধে মনোরম হলেও তিতিকার অদ্ভুত এক কারণে বেশ অস্বস্তি হচ্ছে, যদিও তাদের দুজনের মাঝে বেশ খানিকটা দূরত্ব। কিন্তু তিতিকার সবটা স্বাভাবিক লাগছে না। বর্তমানে হতে থাকা অনুভূতি একদমই নতুন। সে না চাইতেও বারংবার আর চোখে আদিরকে দেখছে, অথচ আদির তার দিকে একবারের জন্য ফিরে তাকাচ্ছে না। এতে তিতিকে কখনো আদিরের প্রতি বিরক্ত হলো, তো কখনো নিজের চিন্তা ভাবনার প্রতি। এরই মধ্যে আদির তার নড়চড় টের পেয়ে আওড়ায়, কি হলো, ঘুমাচ্ছ না কেন? তিতিকে নজর ফিরিয়ে তার দিকে তাকায়, কিছু না বলে বেশ বিরক্তি নিয়ে চুপচাপ হয়ে থাকে। আদির ব্রু উঁচিয়ে তাকে ফরক করে বলল, শাড়িতে অসুবিধা হলে চেঞ্জ করে ফেলো, ঈশানী হয়তো এক্সট্রা জামা কাপড় রেখেই গিয়েছে। আদিরের অভিব্যক্তিতে তিতিকা আর কিছুই বলল না। মুখ গম্ভীর করে আদির হতে সম্পূর্ণ উল্টো মুখ হয়ে ঘুরে গুটিসুটি হয়ে শুয়ে পড়ে। বিছানার পাশেই শুধু টেবিল ল্যাম্পটা জ্বলছে, এছাড়া সম্পূর্ণ ঘর অন্ধকার। তিতিকা তার দিকেই আনমনে চেয়ে রইল এবং হারিয়ে গেল নিজের ভাবনায়। পেছনে ফিরে আদিরকে আর একবারও দেখার প্রয়োজনও মনে করল না। এরই মধ্যে আদিরও ফোনটা রেখে ঠিকঠাক হয়ে শুয়ে পড়ে। তবে কিছুক্ষণের মাঝে তার কার্যক্রমে তিতিকা চমকে ওঠে। হঠাৎই সে টের পায় তার পিঠে কারো শক্তপোক্ত বলিষ্ঠ
বক্ষদেশের সাথে লেগে গিয়েছে। একই সাথে এক বলিষ্ঠ হাত এসে তার গলার নিচে বেভালিশের পরিবর্তে গালের পাশে ঠেকেছে। নিমেষে তিতিকে বিস্ময়ে নড়চড় করতে নেবে, তার পূর্বে আদিরের আরেক হাত গিয়ে তার কোমরের পাশে ঠেকে নিমেষেই তিতিকে আদিরের মাঝে আবদ্ধ হয়ে যায়। সে কিঞ্চিত ডুব গেলে তৎক্ষণাৎ ঘুরে আদিরের দিকে ফিরে তাকায়। দুজনের দূরত্ব এত ক্ষীণ হয়ে এসেছে যে একে অপরের নিঃশ্বাস মুখে আছড়ে পড়ছে। তিতিকের হৃদস্পন্দনের গতি তীব্রভাবে বেড়ে গিয়েছে। সে আদিরের চোখে চোখ মিলিয়ে কাঁপা কাঁপা অদূরে কিছু বলার জন্য উদ্যত হতে আদির তাকে কোনো সুযোগ না দিয়ে শীতল গম্ভীর স্বরে ছাতকের ন্যায় আওড়ায়, তেতকা, আজ রাতটায় আমার তোমাকে চাই। নিমিষেই তিতিকার শ্বাস প্রশ্বাস যেন থমকে যায়। সে কি বলবে নিজেও জানে না। এরই মধ্যে আদির তার দুপাশে দুহাতে ঠেকিয়ে সোজা তার উপরে ছড়ে। দুজনে উষ্ণ শরীরের তাপ একে অপরের সহিত মিশে গিয়েছে। তিতিকে আরও বেশি ঘাবড়ে যায়। অনবরত চোখ ফিটফিট করে আদিরকে ভীতু চাহনিতে দেখে। তবে আদির পুনরায় নির্বিকারে আওড়ায়, তুমি না চাইলে কিচ্ছু হবে না, সত্যি বলছি। তিতিকে এবারও নিচ্ছুক। আদির তার সংলগ্নে মিশে আরও কিছু বলতে সেও থেমে যায়। আচমকা তিতিকাকে পুনরায় অবাক করে দিয়ে সে দূরে সরতে চাইলে তিতিকা তার টের পেয়ে তৎক্ষণাৎ এক হাতে আদিরের বাহু চেপে ধরে। আদির তার দিকে তাকিয়ে ব্রু উঁচিয়ে আওড়ায়, এই পাকনি মেয়ে, সত্যি করে বলো, সামলাতে পারবে তো আমায়? তিতিকা আবারও নুচ্ছুক। একই সাথে নিজের হাতে আঁকড়ে ধরা আদিরের বাহু সে ছেড়ে দেয়। অমনি আদিরে পুরোপুরি সরে আসতে নিয়ে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, তাহলে না হয় থাক। এই বলে সে তিতিকার হতে সম্পূর্ণরূপে সরতে নেবে। ঠিক তৎক্ষণাৎ তিতিকা শক্ত হাতে আদিরের পাঞ্জাবির কলার সহ বুকের অংশ খিঁচে টেনে ধরে এবং আদিরের চোখে চোখ মিলিয়ে তীব্র সংকোচের সাথে আওড়ায়, পারবো আমি সামলাতে। শেষ। এবার আর আদিরকে ঠেকায় কে? সে তিতিকের দিকে তাকিয়ে থাকা অবস্থায় আনমনে বিস্তৃত হেসে ফেলে, যেন মহামূল্যবান কিছু হাসিল করার অনুমতি সে পেয়ে গিয়েছে। তিতিকা তাকে ভীতু নজরে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখলেও এখন আর কিছুই করার নেই। আদির আচমকা শক্তভাবে আঁকড়ে ধরে তিতিকার অরুণ অদরখানা। তিতিকাকে আষ্ট্রপৃষ্ট গভীর আবেশে জড়িয়ে ধরে সে নিমিষেই তিতিকে বন্দী হয়ে আদিরের তীব্র উন্মাদনায়। এত বছরের একাকিত্ব, অতৃপ্ত ছাওনা সব গুছে যায় এক নিমিষে। কেউ আর কাউকে ঠেকাতে পারবে না। কোনো অসমতাও আর দুজনের মাঝে ন্যূনতম বাধা হয়ে দাঁড়ায় না। ভালোবাসার পরশে দুজনে হারিয়ে যাওয়া তৃপ্তিময় এক জগতে। দিনের অভ্যাসগত কারণে তিতিকের ঘুমটা সকাল সকালে ভেঙে গেল, কিন্তু আড়মোড়া ভেঙে হুঁশ ফিরতেই নিজের অবস্থান নিয়ে বেশ সংকুচিত হলো। এমন সকাল তার সমগ্র জীবনের গল্পে এই প্রথম। কোন এক সুঠাম সুদর্শনের বাহুডোরে সে আবদ্ধ, যে ব্যক্তি তাকে নিজের সাথে সম্পূর্ণ আষ্টেপৃষ্টে দৃঢ়ভাবে জড়িয়ে রেখেছেন। তিতিকা হালকা শ্বাস নিল। সাদা রেশমের চাদরের আদলে দুটো অস্তিত্ব নিজেদের ডেকে রেখেছে। শরীরের প্রতিটি কোণ, প্রতিটি স্পন্দন এই একাত্ম অনুভূতিতে ভেসে উঠল তার। চোখ বুঝতেই ভাবনায় ধরা দেয় রাতের বিশেষ মুহূর্তগুলো। নিমেষে তিতিকা লজ্জায় লালচে রাঙা অনুভূতিতে রঙিন হয়ে ওঠে। বেশ ইতস্ত ভঙ্গিতে পুনরায় চোখ খুলতে আদিরের ঘুমন্ত মুখের দিকে অপলক চেয়ে থাকে। এতটা কাছ থেকে এহেন নিষ্প্রভ চাহনিতে সে কখনোই আদিরকে দেখার সুযোগ পায়নি। বয়সের এই অসমঝোতা, অভিজ্ঞতার এই গাঢ় পার্থক্য সবকিছু যেন গুরুত্ব হারিয়েছে। আদিরের ভালোবাসার পরিমাণ এতটা মারাত্মক, এতটা তীব্র যে তিতিকে অনুভব করল তার ছোট্ট হৃদয় নিমিষেই ভেঙে পড়তে পারে। এই ভীষণ আবেগের ভারে ভালোবাসা, আকর্ষণ, ভীতি এই তিনটি একত্রিত হয়ে তার জীবন, শরীর এবং মনকে সম্পূর্ণরূপে জয় করেছে। দীর্ঘ এক মুহূর্ত ধরে তিতিকা চোখ বন্ধ করে পড়ল। মনে মনে আত্মার গভীরে সেই শক্তি ও কোমলতার সমন্বয় অনুভব করে আদিরের প্রতিটি নিঃশ্বাস, তার কোমল হাতের দৃঢ় স্পর্শ সবকিছু এক অদ্ভুত চক্রে মিলেমিশে তার চেতনায় একাকার হয়ে রয়েছে। সে বুঝতে পারল এই সকাল, এই ঘরে, এই স্পর্শ সবকিছু তার জীবনের পূর্বের সকালগুলিকে অমোঘভাবে অতিক্রম করে ফেলেছে। তিতিকা আর একটুও সময় নষ্ট
করে না। আদির ঘুম থেকে ওঠার আগে এখান থেকে পালাতে হবে। হ্যাঁ, পালাতেই হবে বটে। এক রাতের মধ্যে কি হতে কি হয়ে গেল এখনো ভাবতে নিলে তিতিকে আশ্চর্যের ঘোরে হারিয়ে যায়। আর সকাল সকাল এহেন পরিস্থিতিতে সে কখনোই আদিরের মুখোমুখি হতে পারবে না। অন্তত কিছুটা সময় তো লাগবে পুরোপুরি স্বাভাবিক হতে। তিতিকে তীব্র প্রচেষ্টা ও কৌশলে আদিরে দৃঢ় বন্ধন হতে নিজেকে মুক্ত করলো। আশেপাশে তাকিয়ে দেখে ঘরের অবস্থা আর স্বাভাবিক নেই। গত রাতে চারপাশ ছিল নানান ফুলে সজ্জিত, আর এখন তা ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো কিচ্ছিরি হয়ে রয়েছে। আদির যে এত খাচ্ছর তা সে কল্পনাতেও ভাবেনি। পুরুষ মানুষের বাহিক্য আচরণে তাকে পুরোপুরি মহাপুরুষ ভেবে বিশ্বাস করাটা যে পৃথিবীর সবচেয়ে বড় গাধামি তা সে এক রাতে হাড়ে হাড়ে টের পেয়েছে। তিতিকে পুনরায় বাড়ির শ্বাস পেলেন। ঘরের সাথে সাথে সে নিজেও আর স্বাভাবিক নেই। গায়ের তীব্র ব্যথায় তার জান পাখি উড়ে যায় উপক্রম। এতক্ষণ যা টের না পেলেও এখন তা ঠিকই বুঝতে পারছে। সে এক পলক ঘুমন্ত আদিরের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বিরক্তির ভঙ্গিতে আওড়ায়, ইন্টারন্যাশনাল গিরগিটি। বিছানার পাশে মেঝেতে পড়ে রয়েছে তার গাঢ় লাল রঙের শাড়িটা। তিতিকে দ্রুত সেটা তুলে নিয়ে নিজেকে কোনো মতে ফেঁসিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। হালকা হালকা গোলাপি ও সাদা রঙের মিশেলে বেশ ভারী ও নতুন চকচকে শাড়ি পরে মাথায় বড়সড় লম্বা একটা ঘোমটা দিয়ে তিতিকে কক্ষের বাহিরে এলো। এত সকালে বাড়ির সকলে উঠেছে কিনা সন্দেহ, কিন্তু ওই যে রুমে আর বেশিক্ষণ থাকতেও পারবে না, কেননা সে গোসল সারতে আদির ঘুম থেকে উঠে গিয়েছে। সে লক্ষ্য না করে রুমের বাহিরে আসতে নিতে পেছন হতে আচমকা আদির বেশ গম্ভীর স্বরে বলে ওঠে, আমাকে একা পেলে কোথায় পালাচ্ছ? ঘুম জড়ানো কণ্ঠস্বরে তিতিকে এক মুহূর্তের জন্য চমকে উঠল। সে দ্রুত মাথার ঘোমটাটা বড় করে টেনে নেয়, কেননা গায়ে গলা আর ঠোঁটের যা অবস্থা তাতে এই হাল নিয়ে আর স্বাভাবিকভাবে ঘোরাফেরা করতে পারবে না সে। তিতিকে বেশ ইতস্ত ভঙ্গিতে আদিরের উদ্দেশ্য বললে, পালাবো কেন? নিচে যাচ্ছি। তোমায় নিচে যেতে কেউ বলেছে? তিতিকে সত্যি বলতে চেয়েও আর বলল না, খানিকটা মিথ্যে সাজিয়ে আওড়ায়, হ্যাঁ মানে হাফসা ফুফি বিছানায় বসে কপাল কুঁচকে থাকা আদির খানিকটা সময় নিয়ে ভেবে চিনতে বলল, ঠিক আছে যাও, তবে আসার সময় আমার জন্য ব্ল্যাক কফি এনো। তিতিকে আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত পায়ে রুম হতে বেরিয়ে পড়ে, আর নিচে নামতে দেখে রান্নাঘরে ঈশানী কাজ করছে। এই সময় ঈশানীকে পেয়ে সে বেশ খুশি হলো। যতই হোক বিয়ের পর টুকটাক অনেক নিয়ম কানুনে থাকে, প্রয়োজন ভেদে তাকেও তেমন কিছু করতেই হতে পারে। কিন্তু তিতিকাকে দেখা মাত্র ঈশানীর কপাল খানিকটা কুঁচকে গেল। এভাবে এত বড় ঘুমটা টেনে সকাল সকাল তিতিকে এখানে কি করছে? সে বেশ সন্ধিয়ান স্বরে তিতিকার উদ্দেশ্য বলল, ভাবি আপনি এখানে? ঈশানীর এহেন কথায় তিতিকা বিষম খেল। সেই ঈশানী যথেষ্ট ছোট, আর এক রাতের মধ্যেই কিনা ভাবি সহ আপনি ডেকে ফেলেছে। তিতিকে বেশ ইতস্ত ভঙ্গিতে আওড়ায়, আপু প্লিজ, আপনি আমাকে এসব ভাবি বা আপনি করে ডাকবেন না, আমি আপনার অনেক ছোট। ঈশানী বিস্তৃত মুচকি হেসে বলল, একমাত্র ভাই আমার, তাও এই বয়সে এসে অবশেষে একটা পুচকি মেয়ে বিয়ে করেছে। বিয়ে করছে বললে ভুল হয়, পুচকি মেয়েকে বউ হিসেবে মেনেছে। তো এখন ভাইয়ের বউ যতই ছোট হোক না কেন, সম্মান না দিলে কি হয়? অন্তত আমি তো ভাবিই ডাকবো। সে না হয় ঠিক আছে, তবু এত তাড়াতাড়ি আমি এসব অভ্যস্ত কি করে হব? প্লিজ আপনি। আচ্ছা ঠিক আছে, তা এটা বলো, আমার ভাইকে ঘরে রেখে সকাল সকাল এখানে কি করছো? এক সেকেন্ড, তুমি আবার এটা ভাবছো না তো শ্বশুর বাড়িতে এসেছো তাই বিয়ের পরদিনই তোমাকে নিয়ে নানান কাজ কর্ম করে নেওয়া হবে? এমনটা ভাবলে এসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো। রুমে গিয়ে রেস্ট করো, তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করার আমরাই করে নেব। তিতিকে ঈশানীর কথায় বেশ অবাক হলো, তাই বলে, কিছুই করতে হবে না? কি হলো এখনো কেন? না মানে উনি কফি নিয়ে যেতে বলেছেন। ঈশানী আচমকা ভাবনা চিন্তায় পড়ে যায়, এমনভাবে ভীতুস্বরে কার কথা বলেছে। সে কিছুটা কপাল কুঁচকে পরক্ষণেই বিষয়টা বুঝতে পেরে বলল, উনি মানে? বাই? ওহ, তা আগে বললেই তো হতো। আচ্ছা, এক মিনিট।
অপেক্ষা করো, আমি বানিয়ে দিচ্ছি। এই বলেই সে কফি বানানোর কাজে লেগে পড়তে না পড়তে পরক্ষণে থেমে যায়। কি যেন ভেবে নিয়ে তিতিকার উদ্দেশ্য বলল, তুমি তো কাজ করার জন্যই এত সকাল সকাল এখানে এসেছো, তাই না? তাইলে এই কাজটা বরং তুমিই করো। এই বলেই সে উফ, মৃদু হেসে তিতিকাকে জায়গা করে দেয়। তিতিকা বিষয়টা না বুঝতে পারল ঈশানীর মুচকি মুচকি হাসিতে সে কিছুটা অবাক হয়, তবুও নিজে হতে আদিরের জন্য কফি বানাতে লাগলো। এদিকে তার পাশে দাঁড়িয়ে কাজ করতে থাকা ঈশানী তার উদ্দেশ্যে আওড়ায়, তিতিকা, তোমায় একটা কথা বলি। তিতিকা স্বাভাবিক ভঙ্গিতে তার উদ্দেশ্যে তাকিয়ে বলল, জি। তোমার ঘোমটাটার সাইজটা একটু বেশি বড় হয়ে গিয়েছে না? আমার সাদাসিধা বাড়িটা কি তোমার রাতে একটু বেশিই জ্বালিয়েছে? নিমিষেই তিতিকার হাত থেমে যায়, নাচিয়েও সে খানিক কেঁচে ওঠে। নিমেষেই তিতিকার হাত থেমে যায়, নাচে সেখানে কেসে ওঠে। এই ভাই বোন ভাগ্নে ছেলে সব একরকম কেন, তা এরাই জানে। তার অবস্থা দেখে ঈশানী বিস্তৃত হেসে বলল, না না, এত লজ্জা পাওয়ার কিছু নেই। এমনিতেই জিজ্ঞেস করলাম আর কি। আমার ভাই অনেক বছর বিদেশে থেকেছে, বুঝোই তো ওখানকার আচার আচরণ কেমন। তাই এদেশের হিসেবে তাকে বুড়ো ভেবে ভুল করলে পরে তোমারই প্রবলেম হবে। ভাই কিন্তু আমার এখনো। এই বলে সে তিতিকার দিকে মুখ ফিরিয়ে বিস্তৃতি হেসে ফেলে। পরক্ষণেই আবার স্বাভাবিক স্বরে বলল, থাক, আর তোমায় বিরক্ত না করেই কফি বানানো শেষ হলে নিয়ে যাও। তিনি হয়তো তোমার অপেক্ষায়। তবে বেশি দেরি করো না। তোমার কাকা কাকিমা সহ আরো আমাদের কিছু আত্মীয় স্বজন আসবেন। দ্রুতই আমার পাগলা ভাইকে নিয়ে চলে এসো। তিতিকে এখানেও আর এক মুহূর্ত দাঁড়ায় না, দ্রুত কফির মগটা হাতে নিয়ে সোজা দোতলায় চলে যায়। যেখানেই যাচ্ছে না কেন দু মুহূর্ত স্বস্তির দাঁড়ানোর উপায় নেই। বাড়ির সবগুলো মানুষ এক জাতির। তিতিকে রুমে এসে দেখে আদির নিজ হতে চারপাশটা গুছিয়ে নিচ্ছে। ফুলের পাপড়ি সহ বাকি সব ময়লা আবর্জনা প্রায় পরিষ্কার করে ফেলেছে। খেয়াল করে দেখলো আদির গোসলও সেরে ফেলেছে, চুলগুলো ভেজা দেখাচ্ছে। গায়ে সাদা রঙের এক নতুন পাঞ্জাবি জড়িয়েছে, যাতে তার শাড়ির মতোই হালকা গোলাপি সাদা সুতোয় কারু কাজ করা। এটা যে কাপল সেট তা দেখেই বোঝা যাচ্ছে। তবে তাকে দেখা মাত্রই আদি থেমে যায়। তিতিকেও কাছে এগিয়ে গিয়ে আওড়ায়, আপনি রাখুন, আমি করে নিচ্ছি। আদির বেশ গম্ভীর স্বরে বলে, প্রয়োজন নেই, যতটুকু করার করে নিয়েছি। বাদ বাকিটা সার্ভেন্ট এসে পরিষ্কার করবে। তিতিকার আর রাগ বাড়িয়ে কিছু বলে না। আদিরের হাতে কফির মগ ধরিয়ে দিয়ে আলগোছে সরে আসে। অন্যদিকে আদিরও বেশ স্বাভাবিক ভঙ্গিতে কফি কাপটা হাতে নেয়। কাউসে গিয়ে নির্বিকারে ভঙ্গিতে বসেন। নিজের ফোনটা বের করে কিছু একটা করতে ব্যস্ত হয়। যথারীতি সে তিতিকার দিকে একবারও ভালো করে তাকানোর প্রয়োজন মনে করে না। যে ব্যাপারটা তিতিকা বেশ ভালোই বুঝতে পারে। তিতিকা খানিকটা বিরক্ত হয়ে ভাবনা চিন্তা করতে লাগলো, সে এখন এই গম্ভীর মুখ খারুসটার সাথে ভদ্র করে করবেটা কি। আয়নার সম্মুখে বসে তিতিকে আনমনে তার কেশ রাশিতে চিরুনি করে চলেছে, সদ্য নতুন বইয়ের ন্যায়। পরনে তার ঝকঝকে এক সাদা গোলাপি রঙের শাড়ি, একই রঙের ব্লাউজের হাতাটা ঠিক কনুই অবধি। তিতিকার সম্পূর্ণ ধ্যান এখন শুধুমাত্র নিজের চুলের প্রতি। গত কিছুদিনের ব্যস্ততায় এখন আর সেভাবে চুলের যত্ন নেওয়ার সময় হয় না। আর আজ যখন সুযোগ হয়েছে তখন আর সে সুযোগ হাতছাড়া হতে দেয়নি তিতিকা। তার চুলের ঘন কালো ঢেউগুলো আলগোছে ছড়িয়ে আছে ফিট জুড়ে। যত্ন করে আঁচড়াতে আঁচড়াতে হঠাৎই এক আধটা এলোমেলো হয়ে গোছা আঙ্গুলে আটকে যাচ্ছে, আর সে বিরক্ত মুখে আবার সেগুলো সোজা করছে। ভ্রু কুঁচকে যায় নিমেষে, আবার মুহূর্তের মধ্যে ঠোঁটে খেলে যায় মৃদু হাসি। ঝলমলে শুভ্র শাড়ির আভা যেমন তার গায়ের গরমকে আরো উজ্জ্বল করে তুলেছে, তেমনি গলা, কানে ও হাত জোড়ায় থাকা সোনার অলংকারে সে যেন হয়ে উঠেছে অস্পরা। এদিকে দূরে বসে আনমনে তাকিয়ে রয়েছে একজোড়া শান্ত মুগ্ধতায় পরিপূর্ণ অক্ষিদয়। আদির নীরব গাম্ভীর্য দূর হতে আপন পাকনি বউটাকে নিরীক্ষণ করতে ব্যস্ত। পেশিবহুল বলিষ্ঠ দেহের প্রতিটি বাজি স্পষ্টভাবে ফুলে উঠেছে।
পাঞ্জাবের আদলে যে আদিল রায়ন চৌধুরীর মুখচ্ছবিতে সর্বদা এক প্রকার কঠোর সংযমের আচ্ছাদনে আবৃত থাকে, আজ যেন তা অবির্ণচনীয় কোমলতায় পরিপূর্ণ হয়ে উঠেছে। আয়নার সম্মুখে বসে তিতিকে যখন আপন কেশরাশি পরিচর্যায় ব্যস্ত, তখন সেই স্বাভাবিক ভঙ্গিমার মধ্যে আদিল উপলব্ধি করে এক অপার্থিব মাধুর্য। তিতিকার মুখমণ্ডলে নির্দোষ সাফলতা, চাহনিতে মায়াময় দীপ্তি, সব মিলিয়ে সে যেন তার স্বপ্না বাঘিনী। এ দৃশ্য ক্রমশ আদিলকে তিতিকার মুখগুলো নির্দোষ চাফলতা, চাহনিতে মায়াময় দীপ্তি, সব মিলিয়ে সে যেন তার এ দৃশ্য ক্রমশ আদিলকে নিবিষ্ট করে তুলল। তার কঠিন তার আবরণ আবদ্ধ নিমিষে সেই মুহূর্তে ভিন্ন সুরে আন্দোলিত হলো, এবং হঠাৎই সে অপ্রত্যাশিতভাবে তিতিকার মাধুর্যের তীব্র আবেশে মাতাহারা হয়ে গাইতে লাগলো। তোমার চুল বাঁধা দেখতে দেখতে, তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাছের আয়না। তোমার ছলাকলা দেখতে দেখতে, তোমার ছলাকলা দেখতে দেখতে ভাঙলো বুকের আয়না। সুর থেমে যেতেই নিস্তব্ধ ঘরে রইল শুধু এক অদৃশ্য কম্পন। তিতিকা বিস্ময় স্তব্ধ আয়নায় প্রতিফলনে আদিরের চোখের সঙ্গে তার চোখ মিশে গেল। গালের কোণে লালিমা চোখে মুগ্ধ বিস্ময়, আর ঠোঁটে এক অনিবার্য হাসি। আদিরও আর কিছু বলল না। মিসে ভঙ্গিত ফোনে ব্যস্ত হতে হতে চেয়েছিল, কিন্তু আর চোখে তিতিকাকে পরখ করতে গিয়ে সে নিজেই যেন বেকায়দায় ফেসে গিয়েছে। আদির নিজেকে সামাল দিল, চোখ সরিয়ে নিয়ে গম্ভীর নীরবতায় ফিরে গেল বটে, কিন্তু সেই নীরবতার মধ্যে তিতিকে স্পষ্ট শুনতে পেলে এই গান তার জন্যই। এই উন্মোচন শুধু তারই প্রাপ্য। তিতিকা বেশ সংকুচিতভাবে চুপটি করে বসে থাকে। অন্যদিকে আদির আচমকাই উঠে দাঁড়ায়, কফির কাপটা হাতে নিয়ে তিতিকার দিকে এগিয়ে আসে। একই সাথে আনমনে আয়নার প্রতিফলনে তিতিকার দিকে নিমেষে তাকিয়ে আওড়ায়, ভরা যৌবনের সাজতে তোমাকে 16টি ফাগুন লেগে গেছে, তোমার অপরূপ ভরা যৌবন সাজাতে তোমাকে 16টি ফাগুন লেগেছে, তোমার অপরূপ ধরে রাখতে পাগল হলো যায় না। তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাছের আয়না। আদির এই পর্যায়ে এসে থেমে যায় এবং তিতিকাকে চমকে দিয়ে আচমকা ড্রেসিং টেবিলের এক কোণায় তিতিকার সন্নিকটে চুপটি করে বসে। তিতিকা বিস্ময়ের নজরে তার দিকে তাকাতেই সে নির্বিকারে নিজের মাথাটা ঝুঁকিয়ে তার উদ্দেশ্যে আওড়ায়, ভেজা চুল ভালো করে মুছে দাও। তিতিকা শুরুতে তীব্র সংকোচ বোধ করলেও পরক্ষণে আদিরের কথায় কিঞ্চিৎ কপাল কুঁচকে আওড়ায়, কেন, আপনি নিজে করলেই তো হয়। আদির অনিমেষেই মৃদু হাসে। এই পাগনি সর্বদা ঝগড়া করার মুডেই থাকে, এছাড়া তার সংকোচবোধের সীমা নেই। সাদেই কি আর ইয়াস একে তেতোকা নামটা দিয়েছিল? আসলে নিমপলের মতোই তেতো এই মেয়ে। আদির বেশ গাম্ভীর্যের সহিত তিতিকার উদ্দেশ্যে আওড়ায়, ঘরে এখন বউ আছে তো আপনার হাত পা ভেঙেছে? বেশি কথা বলে ঘুষি মেরে নাক মুখ ফাটিয়ে দেবে, চুপচাপ কাজ করো। তিতিকা আর কথা বাড়ায় না। আদিরের উল্টো পাল্টা কথা আকার ইঙ্গিতে বোঝার চেয়ে এভাবে অহেতুক কথাবার্তা বলে সময় নষ্ট করাও ঢের ভালো। তবে অতিরিক্ত কিছু করতে গেলেই তো তার মেজাজ খারাপ হয়ে যায়। তিতিকা পাশ থেকে সাদা তোয়ালেটা নিয়ে সেখানে চুপটি করে বসে থেকে আদিরের রেশমের ন্যায় ভিজে সিক্ত চুলগুলো আলতো হাতে মুছে দিতে লাগলো। সে তার কাজে বেশ মনোযোগী রইল। আদিরের নজর সম্পূর্ণ তিতিকার দিকে।
ক্রমশই তিতিকার কাজের বেখেয়ালি দেশে তার মুখটা ধীরে ধীরে তার দিকে ঝুঁকিয়ে তিতিকাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। এদিকে তিতিকার সেসবেও হুঁশ নেই। মাথায় যে আগের মতো কোনো ঘুমটাও নেই তাও সে ভুলে গিয়েছে, অথচ আদিত্য তার দিকে তাকিয়ে কেমন যেন মিটমিট করে হাসছে। তা দেখা মাত্র নিমেষে তিতিকার কপাল কুঁচকে যায়। সে খানিকটা অবাক স্বরে আওড়ায়, কি হলো? হাসছেন কেন? আদির এবার বিস্তৃত তীর্যক হেসে আওড়ায়, তোমাকে দেখে। মানে? তিতিকে এই বলেই দ্রুত আয়নায় ফিরে তাকাতে সে নিজেকে দেখে যা বোঝার বুঝে নেয়। নিমেষে সে তীব্র সংকোচ আর আঁচল টেনে মাথার ঘোমটা দিতে উদ্বিগ্ন হয়। আর অমনি আদির তার হাতটা তৎক্ষণাৎ চেপে ধরে আটকে এবং সরাসরি তার অন্য হাতের বুড়ো আঙুলটা স্পর্শ করে তিতিকার গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁটের নীলচে রঙের ক্ষতযুক্ত কোণায়। তার স্পর্শে তিতিকা ক্ষীণ ব্যথায় আচমকা মৃদু কেঁপে ওঠে। অন্যদিকে আদির তার চোখে চোখ মিলিয়ে নিষ্প্রভ তীর্যক হেসে আওড়ায়, এই না দেখতে দাও নিজের বানানো ক্ষতগুলো, দেখতে দাও আমায়। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এই না দেখতে দাও নিজের বানানো ক্ষতগুলো, দেখতে দাও আমায়। নিমেষেই তিতিকা চোখ মুখ কুঁচকে গম্ভীর স্বরে আওড়ায়, বেশি বেশি হচ্ছে কিন্তু। আদিরও ক্ষীণ হেসে স্বাভাবিক হয়, তবে পরক্ষণে এসে কপিল কাপে চুমুক দিয়ে বলে, ইদানিং বেশি বেশি তুমি করছো। তোমার বর এখনো যথেষ্ট হ্যান্ডসাম, কিন্তু এর মানে এই না যে তুমি ভুলে যাবে আমি তোমার বয়সের চেয়ে দ্বিগুণ বড়। তিতিকে আদিরের কথার উদ্দেশ্যে বুঝতে পেরে খানিক মুখ বাঁকিয়ে বলল, শুধু দ্বিগুণ কেন, আপনি তার চেয়েও অনেক বেশি বড়। 40 বছরের বুড়ো আপনি। জীবনে আপনারও উচিত নিজের লিমিটে থাকা। আদির খানিক কেসে উঠল, তিতিকার দিকে ঝুঁকে কপাল কুঁচকে বলল, এটা একটু বেশিই বললে। আমার বর্তমানে 37 চলছে, 40 হতে এখনো 3 বছর বাকি। তিতিকা ব্রুজি আদিরের চোখে চোখ মিলিয়ে বলে, চাপা মারতেছেন? কি আশ্চর্য, চাপা কেন মারব? যা সত্যি তাই তো বললাম, মিথ্যে বলে লাভ নেই। আমি জানি আপনার বয়স 40 কিংবা এর বেশি। অর্ধেক ইন্টারন্যাশনাল আইটেম বিদায় ঠিকঠাক বোঝা যায়। আদির ফিটনেসে ফিচকে হেসে আওড়ায়, সিরিয়াসলি? আমার সম্পর্কে তুমি কতটুকু জানো? কত কিছু না, তবে আমাদের গ্রামের সবাই জানতো আপনার বয়স এমন কিছুই হবে। কাকিমা আমাকে নিজে বলেছে, আমার যখন বিয়ে হয় তখন আপনার বয়স 25-26-এর মতো। সেদিন সিমরান আপুকেও তো গল্প বলেছিলাম, আমার যখন 4 বছর বয়সে বিয়ে হলো তখন আমার সেই আলাদিনের চেরাগের দৈত্যের মতো গায়ে ভোয়া বটার বয়স ছিল 26। এখন কি আপনার এটা বলবেন যে আমার কাকিমা আমাকে মিথ্যে বলেছে? আদির এবার বেশ সিরিয়াস ভঙ্গিতে বলল, তো আমি কি মিথ্যে বলেছি? তিতিকের উৎসুক চাহনি নিমেষে নুয়ে পড়ে। কি যেন ভেবে বলতে নেবে তার পূর্বেই আদি তার উদ্দেশ্যে বলল, তোমার কাকিমাকে ফোন করো, তারা কখন আসছেন জিজ্ঞেস করো, সাথে এটাও বলে দেখো আমি মিথ্যে বলছি নাকি। সে এমনিতে তোমার দাদু ছাড়া আমাকে তোমার বাবা চাচাও ঠিক মতো জানতো না। সেখানে বাড়ির ভেতরের মানুষের সাথে আমার কোনো আলোচনাই হয়নি। আহা, এটা তো সিরিয়াসলি নেওয়ার কিছু কি হলো? আচ্ছা ঠিক আছে, ফোন করছি আমি। তিতিকে এই বলে আমিনাকে ফোন করলো। সকাল সকাল তিতিকার ফোন পেয়ে সে খানিকটা চিন্তিত স্বরে আওড়ায়, কিরে এত সকালে ফোন দিলি যে, কোনো সমস্যা হয়েছে? না না, তেমন কিছু না, তোমরা কখন আসবে? তিতিকার স্বাভাবিক অভিব্যক্তিতে আমিনা নিজেকে আশ্বস্ত করে বলল, এই তো আর একটু বেলা হোক তারপর। এনারাও তো সকাল সকাল আর যেতে দেবে না। ও আচ্ছা, কাকিমা তোমায় আরও একটা কথা জিজ্ঞেস করার ছিল। বল। দিদিকে এক পলক আদিরের দিকে চেয়ে পরক্ষণে খানিক ইতস্ত ভঙ্গিতে বলে, আচ্ছা একটা সত্যি করে কথা বলো তো, আমার আর ওনার যখন বিয়ে হয় তখন ওনার বয়স কত ছিল? সকাল সকালে হঠাৎ এহেন প্রশ্নে আমি না কপাল কুঁচকে পেলে। পরক্ষণে স্বাভাবিক হয়ে খানিকটা ভেবে চিন্তা হয়, কতই আর, 25-26। তিতিকে আদিরের দিকে তাকাতেই দেখে সে তার দিকে ব্রুচিয়ে তাকিয়ে রয়েছে। তিতিকে কিছুটা কেসে নিয়ে আবার বলল, ঠিক করে বলো না, কত ছিল? কেন রে, কোনো সমস্যা হয়েছে? না না, তুমি আসল বয়সটা বলো।
আরে আমি গ্রামের মানুষ, অত হিসেব নিকাশ পারি না নাকি? জামাই তো দেখতে শুনতে ভালোই ছিল, তখন হবে হয়তো 28-30। তাহলে এখন কত হইব? 40-45। আমিনা রেহেন সব কথা শুনে আদিরের পাশাপাশি তিতিকেও ভীষণ খেল। কোনো মতে নিজেকে সামলে নিয়ে তিতিকে আমিনের উদ্দেশ্যে বলল, আচ্ছা আমি এখন রাখছি, তোমরা তাড়াতাড়ি চলে এসো। এই বলে সে ফোনটা রেখে দিয়ে ইতস্ত ভঙ্গিতে আদিরের দিকে চেয়ে পিছলে হেসে বেশ গাম্ভীর্যের সহিত তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল, শোনো, এসব বাদ দাও, আমরা কিন্তু বিকেলে এখান থেকে চলে যাব। কি বলছেন, আজই যেতে হবে? আদির ব্রু উঁচিয়ে বলল, তুমি তো দেখছি আমার চেয়ে বেশি আমার পরিবারের কাছে থাকতেই আগ্রহী। তা নয় তো কি, এখানে কত সুন্দর সবাই একসাথে থাকে, আপনার ওখানে কবরের মতো লাগে। আমি বুঝি না, আপনি এখানে থাকলেই তো পারেন। আদি তিতিকার দিকে কিছুক্ষণ চেয়ে থাকার পর ভারী শ্বাস ফেলে আওড়ায়, আচ্ছা ঠিক আছে, আজকে চলো, পরে কখনো এসে অনেক দিন থেকে যাব। তিতিকা আর কথা বাড়ানোর সুযোগ পায় না। কিছুক্ষণ চুপ থাকার পর পরক্ষণেই কি যেন ভেবে আদিরের উদ্দেশ্য বলল, শুনুন, আপনাকে একটা বিষয়ে কিছু জিজ্ঞেস করার ছিল। বলো। আপনি তো বিদেশেই বড় হয়েছেন, তাই না? আসমকে এখন প্রসঙ্গ তুলতে আদির খানিকটা ব্রু কুঁচকে তার দিকে তাকায়। পরক্ষণে বিষয়টা স্বাভাবিকভাবে নিয়ে বলে, ওখানে কি অনেক বছর ছিলেন? মানে তাও কত বছর অবধি? তোমাদের গ্রামে যাওয়ার পর আরও 10 বছর আমি লন্ডনেই থেকেছি। এরপর আমার ড্যাড মারা যাওয়ার পর ড্যাডের বিজনেস সামলাতে দেশে এসে একেবারে থাকা শুরু করি। ও কিন্তু তিতিকে এত ইতস্ত ভঙ্গিতে আদির ব্রুসে বলল, তোমার কি হয়েছে বলো তো? না মানে আপনি তো দেখতে বেশ সুন্দরী আছেন, মাশাল্লাহ, কিন্তু মানে আপনি যে সময় পর্যন্ত ওই দেশে থেকেছেন সেটাও তো তেমন ভালো বয়স সময় ছিল না। বলতে চাচ্ছি যে ওই দেশের মেয়েরাও তো সুন্দরী হবে হয়তো। তো এত বছরের জীবনে কেউ কি আপনার জীবনে আসেনি? সত্যি করে বলবেন কিন্তু, আবার না বললেও চলবে। আপনার পার্সোনাল ব্যাপার তো আমি জোর করতে পারি না, তাই না? সামান্য এই বিষয়টা জিজ্ঞেস করতে তিতিকে আর এত ইতস্তত দেখে আদির আনমনেই হেসে ফেলল। পরক্ষণেই আবার স্বাভাবিক স্বরে আওড়ায়, না না, তুমি জিজ্ঞেস করতেই পারো, এটা তোমার অধিকার। তাহলে বলুন, আপনার জীবনে সত্যি কি কেউ এসেছিল? কি এসেছে? তো তিতিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলল, কে সে? এই যে তুমি। নিমিষে তিতিকে স্তব্ধ হয়ে বসে রয়। এনাকে শত বলেও আসল কথা পেট থেকে বের করতে পারবে না। এদিকে আদির নিজের মতো নির্বিকার বলতে লাগলো, মিস তেতকা নামের একটা পাকনি বউ ছিল। সে এখন পাকাপোক্তভাবে আমার পাকনি বউ রূপে ধরা দিয়েছে, যে কিনা তার মিস্টার খারুসের একমাত্র মিসেস তেতকা রায়ান চৌধুরী। তিতিকার কথা বাড়ায় না। আদি ঠিকই কথাটা ঘুরিয়ে নিল, মনে মনে বেশ হতাশার স্বরে আওড়ায়, যাতে মাতাল তালে ঠিক। অন্যদিকে আদি তার ভাবভঙ্গি পরখ করে বাইরে শ্বাস ফেলে বলতে লাগলো, মিথ্যে বলবো না, আমি আমার জীবনের পুরো সময়টা পড়াশোনা, ফ্যামিলি, বিজনেস এসব নিয়েই পার করেছি। তাই আলাদাভাবে সেসব সম্পর্কে জড়ানোর মতো কখনো সময় বা ইচ্ছে হয়নি। আপনার না হয়নি, মেয়েরাও কি আপনাকে কখনো প্রপোজাল দেয়নি? আদির ব্রৌসি মৃদু হেসে বলে, ওসব এত আগ্রহ কেন তোমার? তিতিকা ক্ষণিকের জন্য থেমে পরক্ষণে ধীর কণ্ঠে বলল, আপনি না বললেন আমার জিজ্ঞেস করার অধিকার আছে? আপনি অনুমতি না দিলে জিজ্ঞেস করতাম নাকি? আদির পুনরায় মৃদু হেসে বলল, হ্যাঁ, অনেক মেয়ে এসব প্রপোজাল দিয়েছে, কিন্তু আমার কখনো বিশেষ ইচ্ছা হয়নি। কেন? তারা কি সুন্দর ছিল না? ছিল, তবে তোমার মতো না। আর এসব নিয়ে তোমার এত না ভাবাই ভালো। চাইলে এটা ভেবে দেখতে পারো, সেই সময় যদি কাউকে নিজের জীবনে জায়গা দিতাম, তাহলে হয়তো আজ আর তোমার এই খারুসটাকে ফ্রেশ কন্ডিশনে পেতে না। ইউ আর সো লাকি, মিসেস তেতকা। তিতিকার বলার মতো কিছু খুঁজে না পেয়ে আনমনে হেসে ওঠে। তার গ্যাঁস দাঁতে স্নিগ্ধ হাসিতে আদির প্রশান্তিতে শীতল নিঃশ্বাস ফেলে আওড়ায়। যেভাবে নীলছে তারার আলো নিঃশব্দে ছুঁয়ে যায় অন্ধকারের প্রান্ত, তেমনি তুমিও তত ফুলের মধুরতার
মিশে গিয়েছ আমার এই নিঃসঙ্গতার অস্তিত্বে, অতঃপর পূর্ণ করেছ আমার এই জীবন। শুধু এটুকুই বলবো, এই যে তেতকা পাকনি, চলে যেও না কখনো, সর্বদা থেকে যেও এই খারুসটার পাশে। কাঠগোলাপের মিষ্টি সুবাস হয়ে সকালের প্রহরে সবকিছু স্নিগ্ধ রইল। বর্তমান চারপাশের এলাহি কারবার শুরু হয়েছে। তিতিকার কাকা কাকি সহ চৌধুরী বাড়ির একদল আত্মীয় সম্পর্কিত মানুষজন তীব্র উৎসাহের সহিত চলে এসেছে। আশেপাশে তাদের এই গম্ভীর মুখে ছেলেটা বিয়ে করেছে, তাও তেমন নাটকীয়ভাবে। সেসব না হয় বাদ দেওয়াই হলো, তাই বলে চৌধুরী বাড়ির ছেলের বউকে দেখবে না, তা কি করে হয়? প্রায় একে একে অর্ধশত মানুষ শেষে তিতিকাকে দেখে গিয়েছে। খাওয়া দাওয়া সহ আরও তো বেশ আয়োজন ছিল। এছাড়া সেসব মানুষের জন্য তিতিকার ভাগ্যে আজ এক গাদা উপহারও জুটেছে। তবে কিছু মানুষের কথা তিতিকার মাথায় এখনও ঘুরপাক খাচ্ছে। কয়েকজন মধ্যবয়স্ক ব্যক্তির একত্রে তাকে দেখে নানান কানাঘুষা করছে। যেমন, আদির এত বছর পর বিয়ে করলো তো করলোই, তাও হাঁটুর বয়সী এইটুকু মেয়েকে। বউ তো মেয়ের বয়সী, ছি, আজকাল এসবও কেউ করে। তিতিকে এসব কানাঘুষা শুনে যতটা না বিরক্ত হয়েছে, তার চেয়ে বেশি অবাক হয়েছে যখন আফসানাও ঠিক একই প্রসঙ্গে তাদের সাথে তাল মিলিয়ে কথা বলেছে। তিতিকার প্রচণ্ড অবাক লাগলো। তাকে না হয় আফসানা পছন্দ করে না, তাই বলে বাতিজাকে নিয়ে মানুষ এসব কথা বলে কিভাবে? যদিও কৃতিকে এসব মাথা হতে ঝেড়ে ফেলেছে শুধুমাত্র একটি মন্তব্যে, আমার স্বামী, আমার সংসার, বুড়ো কষি, আমার ভাবনার বিষয়। এরা কারা? দাওয়াতে এসে আরেকজনের সংসার নাক গলায় যত সব ফাউল লোক। প্রায় সারাদিনের ব্যস্ততা শেষে বিকেলের দিকে সকল মেহমানরা বাড়ি হতে চলে গেল। এদিকে আদিরও প্রস্তুতি নিচ্ছে এখান থেকে চলে যাওয়ার, আর বেশিক্ষণ থাকার বিন্দুমাত্র ইচ্ছে তার নেই। যদিও তিতিকার মন টানছে না, একই সাথে এটাও বুঝতে পারছে না যে আজির কেন এত তড়িঘড়ি করছে এই বিষয়ে। এদিকে আফসানা বেগমের মুখে তীক্ষ্ণ হাসি। বিশেষ কেউ আসতে চলেছে বাড়িতে, যা শুধু সেই জানে। আদিরা তিতিকা বাড়ি হতে বেরোনোর প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে চৌধুরী বাড়িতে নতুন এক সদস্যের আগমন ঘটে, যাকে দেখে আফসানা ব্যতীত সকলেই বেশ অবাক হয়। বেশ অদ্ভুত হাবভাব সম্পূর্ণ এক বলিষ্ঠ দেহের ব্যক্তি। দেখতে সুদর্শন হলেও তার ভাবগতিক বেশ অদ্ভুত। এটার কেউ নয়, বরং আফসানার একমাত্র ছেলে আবরাজ চৌধুরী, সাথে সেই বাড়ির বড় সন্তান ও ইয়াসের বাবা। অথচ এতটা দীর্ঘ সময় নিজের বাবাকে চোখের সামনে দেখে ইয়াস একটু খুশি হলো না। উল্টো সে ভীতু নজরে আবরারকে এক পলক দেখে নিয়ে সোজা আদিরের পিছনে গিয়ে লুকায়। যে বিষয়টা তিতিকার নজরে এলে সে বেশ অবাক হয়। অন্যদিকে হাফসা বেগম কিংবা ঈশানীও আবরারকে দেখে একটু খুশি হলো না, বরং তাদের চোখে মুখে অদ্ভুত চিন্তার বাজ পড়লো। এদিকে তিতিকা সব লক্ষ্য করে চুপচাপ রইল। কি হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না। এই লোককে দেখে সবাই এমন কেন করছে? এরই মধ্যে আবরার সরাসরি ভেতরে প্রবেশ করে সোজা আদিরের কাছে এসে সামনাসামনি দাঁড়ায়। তার পরনে অগোছালো সব জামা কাপড়, কেমন যেন মাতালের মতো চাল চলন তার। এতদিন পর এইখানে এসেই বা কেন? আর তাহাদিরের বুঝতে বাকি নেই, নিশ্চিত আফসানা ইচ্ছে করে তাকে এই বাড়িতে ডেকেছে। আদিল সোয়াল শক্ত করে আবরারের দিকে চেয়ে থাকে। অন্যদিকে আবরার বিস্তৃত হেসে আদিরের উদ্দেশ্য বলল, শুনলাম ভাই নাকি বিয়ে করেছ। এই বলে সে পুনরায় অদ্ভুতভাবে হেসে পরক্ষণে আবার আদিরের পাশে তিতিকার দিকে তাকাবেন। বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে পরখ করে বলে, এটা তোর বউ নাকি? এই বলতে না বলতে আমরা তার দিকে এগিয়ে যায়। তিতিকা আচমকা চমকে উঠে এই লোকের হাবভাব। অন্যদিকে আবরার তিতিকার সন্নিকটে এগিয়ে আসার পূর্বে আচমকা আদির এসে দুজনের মাঝে বাধা হয়ে দাঁড়ায় এবং আবরারের দিকে প্রচণ্ড তীর্যক চাহনি নিক্ষেপ করে সরাসরি তিতিকার উদ্দেশ্যে, তিতি, আমাদের যাওয়ার সময় হয়ে এসেছে, চলো। এই বলে সে তিতিকার হাতটা শক্তভাবে ধরে এবং একটুও কথা না বাড়িয়ে ভিড়িয়ে আবরার সামনে হতে সরে আসে। এদিকে আফসানা পেছন হতে খানিকটা ক্ষিপ্ত সরে হয়। এটা কেমন ব্যবহার আদির? আবরার তোমার বড় ভাই, তুমি তাকে এইভাবে অবজ্ঞা করে চলে যেতে পারো না। আফসানার কথা শেষ হতে না হতে আদির সোয়াল শক্ত করে আওড়ায়, আই ডোন্ট কেয়ার। আদিরের অভিব্যক্তিতে আফসানা পুনরায় ক্ষিপ্ত হয়েও নিজেকে সামলে নেয়। অন্যদিকে আদির হাফসা আর ঈশানীর উদ্দেশ্যে আওড়ায়, আসছি, ভালো থেকো। এই বলে সে তিতিকাকে নিয়ে বাড়ি হতে বের হতে নেবে, এমন পর্যায়ে আচমকা পিছন হতে এক ভীতু কণ্ঠস্বর ভেসে আসে, মামু, আমিও যাব তোমাদের সাথে, এখানে থাকবো না আমি। হঠাৎ ইয়াসের এহেন কথায় তিতিকা অবাক হলেও আদির ভারী শ্বাস ফেলল। সে পিছন ফিরতে না ফিরতে আফসানা বেশ ক্ষিপ্ত স্বরে বলল, তুমিও যাবে মানে? তোমার বাবা এসেছে, তুমি কি করে?
তার কথা শেষ হবার আগেই ইয়াস পাশে ফিরে ঈশানীর দিকে তাকিয়ে বলল, মা, আমি যেতে চাই। ঈশানীর ঠোঁট চেপে ইয়াসের দিকে তাকিয়ে রইল। অন্যদিকে আবরার সবাইকে একবার পরখ করে ইয়াসের উদ্দেশ্যে বলল, ওই, কোথায় যাবি তুই? এই বাড়ির ছেলে তুই, খবরদার কোথাও যাবি না। আর আদিরকে মামু কেন বলিস? চাচা বলবি ওরে। আবরারের রেহেন কথার ভঙ্গিতে ঈশানীর সোয়াল শক্ত হলো। অন্যদিকে তিতিকাও অবাক হলো তার এমন ব্যবহার। আপাতত কিছুই তো বুঝতে পারছে না, তবে এসব পরবর্তীতে আদিরকে জিজ্ঞেস করলেই হয়তো জানতে পারবে। এদিকে কেউ কিছু বলছে না দেখে ইয়াস কাঁদো কাঁদো স্বরে সোজাসুজি তিতিকের উদ্দেশ্যে বলল, মিসেস রসগোল্লা, আমাকে নিয়ে যাও প্লিজ। তিতিকে কি করবে আর বুঝতে পারল না, তবে বেশ সাহস করে এসে আচমকা আদিরের হাত ছেড়ে দিয়ে ইয়াসের দিকে এগিয়ে যায় এবং সকলকে এক পলক দেখে নিয়ে ইয়াসকে কোলে তুলে নেয়। কিন্তু অমনি আফসানা উচ্চ স্বরে বলে ওঠে, এই মেয়ে, বেশি বুঝছো কেন? ওকে রেখে যেখানে যাওয়ার চলে যাও। তিতিকে এবার বেশ রুক্ষ স্বরে আফসানার কথার উত্তরে বলল, আমি আগেও বলেছি বাচ্চাদের সামনে এভাবে কথা বলাটা ভালো কিছু নয়। দয়া করে নিজের ব্যবহার, তোমার সাহস তো কম না। আবারও আমার মুখে মুখে ফকিন্নির বাচ্চা, আবার আমাকে ব্যবহার শেখাতে এসেছে। আফসানার যেন রাগে হিতাহিত শূন্য হয়ে পড়েছে। সকলের সামনে সেও আর নিজের ভালো মানুষের পোশাকে নিজেকে আড়াল করতে পারল না, উল্টো নিজের নোংরা রূপটা ধীরে ধীরে বেরিয়ে এলো। এই পর্যায়ে আফসানা এগিয়ে এসে তিতিকাকে আরো কিছু বলার আগেই পেছন হতে আদিত্যার কাছে এগিয়ে আসে এবং স্পষ্ট গলায় আফসানার উদ্দেশ্যে বলল, নিজেকে সংযত করুন। এরপর যেন কখনো দেখি না আমার স্ত্রীর সাথে এই রূপ ব্যবহার করেছেন। আপনার সাথে হিসেব নিকেশ কিন্তু এখনো মেটেনি আমার। এখনই বউয়ের পক্ষ নিয়ে কথা বলতে শিখে গিয়েছ? এই মেয়ের জন্য তুমি তোমার গুরুজনের মুখে তর্ক করছো? গুরুজন হয়েছেন যখন, তবে নিজের অবস্থানটাও নিশ্চিত করুন। এছাড়া তিতিকা হলো আমার স্ত্রী, সে আমার সম্মান, আর আমার সম্মানের উপর কেউ আঘাত করলে অন্তত এই আদির রায়ন চৌধুরী তাকে ছেড়ে দেবে না। এবং সবাইকে নিজের মতো করে কিংবা নিজের ছেলের মতো করে ভাববেন না। সবাই আপনাদের মতো অমানুষ হয় না। এই বলে সে তিতিকার কোল থেকে ইয়াসকে কোলে তুলে নিয়ে শক্তভাবে আঁকড়ে ধরে এবং অন্য হাতে ধীর বন্ধনে তিতিকার হাতটা চেপে ধরে বাড়ি হতে বেরিয়ে যায়। আফসানা ইয়াসকে আটকানোর জন্য চেষ্টা করতে চাইলেও আর আদিরের কথার উপরে গিয়ে তার কিছুই বলার সাহস হলো না। অন্যদিকে এবং হাফসা ঘিন্ন চাহনিতে আবরার আর আফসানার দিকে তাকিয়ে থাকে। রাত প্রায় 10টা বাজতে চলল। বেশি রাত না করে তিনজনে একসাথে শুয়ে পড়েছে। বিছানার মাঝ বরাবর ইয়াস নির্বিকারে ঘুমাচ্ছে। ফ্ল্যাটে এসে সে বেশ খুশি তিতিকা আর আদিরের সঙ্গে একত্রে পেয়েছে। এর চেয়ে আর আনন্দের বিষয় কি হতে পারে? এদিকে ইয়াসের দুই পাশে আদির আর তিতিকা শুয়েছে, কিন্তু বাড়ি থেকে আসার পর হতেই আদির কেমন গম্ভীর হয়ে গিয়েছে। তিতিকা কথা বললেও সে কেমন চুপচাপ রয়ে গিয়েছে। তিতিকা আর তাকে খুব একটা বিরক্ত করেনি। বিকেলের পর হতে ইয়াসের সাথে ব্যস্ততার ভঙ্গিতে সেও আদির হতে নিজেকে দূরে রেখেছে, কেননা এরই মধ্যে একবার সে আদিরের কাছে থেকে বাড়ির বিষয়টা নিয়ে জানতে চেয়েছিল। তবে আদির আজ বেশ রুক্ষ স্বরে বলেছে, এসব নিয়ে মাথা না গামিয়ে চুপচাপ নিজের কাজ করো। কথাটা হয়তো আরো ভালোভাবেও বলা যেত, তবে আদিরের এই ব্যবহার সে মোটেও স্বাভাবিকভাবে নিতে পারছে না। সেই তখন হতে আর তার সাথে আর একটা কথাও হয়নি। কেমন যেন অস্বস্তি হচ্ছে প্রচুর। তিতিকা বিছানার এক পাশে হুসফিস করতে করতে আচমকা বসে পড়ে। পাশে ফিরে তাকিয়ে দেখে ইয়াসের সাথে সাথে আদিরও ঘুমিয়ে পড়েছে। চোখ বুজে এক হাত কপালের উপর দিয়ে অন্য হাত মাথার নিচে রাখা। তিতিকা কিছুক্ষণ আদিরের দিকে তাকিয়ে থাকার পর আচমকা এক কাজ করে বসে। সে আলগোছে ইয়াসকে টেনে নিজের দিকে নিয়ে আসে। অতঃপর ইয়াসের ঘুমন্ত মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে মুগ্ধ হয়। তার কপাল আলতোভাবে ঠোঁট ছুঁয়ে চুমুকে মৃদু হাসে। একই সাথে বিছানার মাঝ বরাবর কিছুটা পাকা হতে সে ধীরগতিতে সেখানে গিয়ে আদিরের গা ঘেঁষে চুপটি করে নিজেকে গুটিয়ে শুয়ে পড়ে এবং নিজের মাথাটা গিয়ে ঠেকা আদিরের বুকের ভাপ আসে। তার হৃদকম্পন অনুভব করতে করতে সে আদিরের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রয়।
পরক্ষণে কি যেন ভাবে আবারও তার থেকে সরে আসতে নিল আচমকা আদি তার হাত বাড়িয়ে তিতিকে নিজের সাথে আঁকড়ে ধরে মিশিয়ে নেয়। আচমকা এহেন কাণ্ডে তিতিকে চমকে উঠল। আদির সম্পূর্ণ নির্বিকার ভঙ্গিতে আওড়ায়, নিজ হতেই প্রথম ধরা দিয়েছ, তবে ফিরে কেন যাচ্ছ? তিতিকে বেশ ইতস্ত স্বরে বলল, আপনি ঘুমাননি? এই পর্যায়ে আদি চোখ খুলে তিতিকের দিকে তাকায়। তিতিকে সংকুচিত হয়ে তার সাথে মিশে রয়েছে। আদির খানিকটা ভারী শ্বাস ফেলে বলল, ঘুমাতার দিলে কই? তিতিকে আর কিছুই বলে না। অন্যদিকে আদির নির্বিকার আবারও বলে, ঘুম আসছে না। তিতিকে আনমনে মাথা নেড়ে আওড়ায়, না, কি করবে? তিতিকে আদিরকে একবার পরখ করে বলল, আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? আমাকে দেখি কি তাই মনে হচ্ছে? তিতিকে আদিরের বুকে মাথা নেড়ে বলল, আচ্ছা শুনুন না, প্লিজ ওই লোকটার বিষয়ে কিছু বলুন না। উনি তো ঈশানী আপুর স্বামী আর ইয়াসের বাবা, তাহলে সবাই কেন? তিতি, আচমকা আদিরের গম্ভীর কণ্ঠস্বরে তিতিকে থমকে যায়। ভারী শ্বাস ফেলে চুপ প্রায়। বোঝাই যাচ্ছে আদির এই বিষয়ে কথা বলতে ইচ্ছুক নয়। এরই মধ্যে আচমকা একবারই সে আরেকটি পদক্ষেপ নেয়। সে আচমকা আদিরের খোসা খোসা দাড়িতে পূর্ণ গালের উপর আলগোছে নিজের হাতটা রাখে এবং আদিরকে নিজের দিকে টেনে নিয়ে আওড়ায়, প্লিজ মেয়ে, তোমার হাবভাব কিন্তু ভালো না, ভুলে যেও না রুম ইয়াসও আছে। তিতিকে আদিরের কথার উদ্দেশ্য বুঝতে পেরে বিরক্তির স্বরে বলে, মস্করা বন্ধ করুন, প্লিজ বলুন না ওই বাড়িতে এমন কী আছে যে কারণে সব কিছু স্বাভাবিক ভেবেও ভাবতে পারছি না। আমি জানি ওখানে এমন কোনো ঘটনা রয়েছে যে কারণে আপনি সবসময় চিন্তিত থাকেন। আদিরের ভাবগম্ভীর্যতা পুনরায় দৃঢ় হয়। সে ভারী শ্বাস ফেলে তিতিকার উদ্দেশ্য বলতে লাগলো, ঘটনাগুলো বেশ পুরনো। মূলত আমি দেশে আসার পর থেকেই এই কাহিনীগুলো আমায় সহ্য করতে হচ্ছে। আশা করি এটুকুই তো বুঝেছ। মিসেস আফসানা আমার চাচি আর আবরার আমার চাচাতো ভাই, একই সাথে হাফসা বেগম ফুপি এবং ঈশানী আমার ফুফাতো বোন, আর ঈশানীও আবরার হাজব্যান্ড ওয়াইফ। তিতিকে বেশ মনোযোগ সহকারে আতিরের কথাগুলো শুনছে। সে কিছুক্ষণের জন্য থামতেই তিতিকে বলল, এটুকু তো জানি, কিন্তু পরের ঘটনা কি? এই মিসেস আফসানা আর ইয়াসের বাবাকে আমার ঠিক সুবিধার লাগে না, কেমন যেন গোলমালে। কারণ তারা সত্যিই সুবিধার নয়। আই জাস্ট হেট দিস গাইস। ওই আবদারের মতো বাস্টার্ড আমি জীবনে কমই দেখেছি। হি ওয়াজ টোটালি এ ব্লাডি বিস্ট। তীব্র ক্ষিপ্ততায় আদির এহেন কথা বলতে না বলতে তার সোয়াল খিসে এলো। এতে তিতিকে বেশ সবাকও হলো। এই আবরার এমন কি করেছে যার কারণে আদির তার প্রতি এত বেশি রেগে রয়েছে? বিষয়টা তার মোটেও সুবিধাজনক ঠেকল না, বরং অনেক বেশি গুরুতর মনে হলো। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ারও করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।